হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, তোমরা জানো যে আগের দিনও আমি একটা প্র্যাকটিস সেট দিয়েছি, যেটা সেট নাম্বার 1 ছিল। যদি কেউ না দেখে থাকো, প্র্যাকটিস সেট তোমাদের দেখো একটা প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টে দাও। সেই প্লেলিস্টে দেখো করা আছে এনটিপিসি 2025 ম্যাথ প্র্যাকটিস সেট এই বলে একটা প্লেলিস্ট করা আছে। তোমরা ফার্স্ট কমেন্টেও তার লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া আমাদের অ্যাপের লিঙ্ক আছে, সেই অ্যাপে তোমরা যেতে পারো। গিয়ে কিন্তু তোমরা আমাদের যে রেলওয়ে এবং অন্যান্য যে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম, তার জন্য আমরা একটা ম্যাথ কোর্স স্টার্ট করব এবং অলরেডি অনেকে পারচেস করেছে। ম্যাথ ভিডিও দেওয়া হয়নি, এখনও দেওয়া হবে, এবার অ্যাড করা হবে আস্তে আস্তে, ঠিক আছে? তো ওইটা তোমরা পারচেস করতে পারো। ওখানে তোমাদের মোটামুটি পাটিগণিত থেকে শুরু করে, অর্থাৎ অ্যারিথমেটিক থেকে শুরু করে অ্যারিথমেটিক থেকে শুরু করে তোমাদের টোটাল জিওমেট্রি, মেনসুরেশন, ঠিক আছে, এই যে দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, তারপর তোমাদের এই যে কোঅর্ডিনেট জিওমেট্রি, এই সব কিছুই তোমাদের কিন্তু ওখানে করানো হবে। সব কিছু তোমাদের করানো হবে। একটু পরে ডিটেলস বলে দিচ্ছি, ঠিক আছে? আর একটা জিনিস বলি, কেউ প্যানিক করবে না। এই ধরনের প্রশ্ন দেখেই প্রথমে কেউ যেন প্যানিকড হবে না, প্রথম কথা। কারণ দেখো, নর্মালি রেলওয়ের যে শিফটগুলো বিগত বছরে হয়েছে বলতে পারি আমরা, সেটা থেকে ধারণা করতে পারি, বা এখন যেরকম শিফট আমরা স্টুডেন্টের কাছ থেকে শুনছি, আমরা জানতে পারছি যে মোটামুটি মডারেট লেভেল আসছে, ঠিক আছে? সো মডারেট লেভেলের কোশ্চেন্স ক্যান বি সলভড উইদিন 10 to 20 সেকেন্ডস, ঠিক আছে? এটা এক্সাম রিভিউ নয়, একদমই। আমি বারবার বলবো, দিস ইজ নট অ্যান এক্সাম রিভিউ, ঠিক আছে? আমি তোমাদের এক্সপেক্টেড যে সেট হতে পারে পরবর্তীকালে, আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি সেটা তোমাদের করাচ্ছি, ঠিক আছে? তো দেখো, এখানে বলছে একটি সরলরেখা, এবং এটা কিন্তু রেলের পরীক্ষা অলরেডি পড়া প্রশ্ন, ঠিক আছে? তো আগের বছর এসে যখন, এই বছর ডেফিনেটলি আসতে পারে, সেই বেসিসে করানো হচ্ছে। তো বলছে যে একটা সরলরেখা আছে, যেটা হচ্ছে কে এক্স, ভেরি ইজি কোশ্চেন্স, কিন্তু দেখে মনে হতে পারে খুব টাফ, বাট নয়। কে এক্স -3y ইকুয়াল টু তোমাদের 6, এটা লেখা আছে। আমি তোমাদের আগের দিনও যখন প্র্যাকটিস সেট করেছি বলেছি এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। বেসিক্যালি এটা x1 y1, কিন্তু যখন একটা থাকে তখন xy ধরলে হয়ে যায়। তো কী করবো, এই এক্সের জায়গায় ভ্যালু বসাবো, বসিয়ে কে এর মান বার করে নেবো, ব্যাস মিটে যাবে। তো কে ইন্টু 3 মাইনাস 3 ইন্টু 2 ইকুয়াল টু তোমাদের কী আছে, 6 আছে। যদি এখানে মাইনাস প্লাস কিছু থাকতো তো মাইনাস ধরে আমরা 2কে বসাতাম। যদি এখানে -3 থাকতো, -3 ধরে আমরা 3কে বসাতাম। ক্লিয়ার? এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এইটাও একটা 6 হবে এবং এই 6 উড়ে গিয়ে ওদিকে যাবে। তো 3k ইকুয়াল টু আমাদের কী হচ্ছে, 12, ঠিক আছে? তো কে এর মান আমরা কী পাচ্ছি এখান থেকে, 4। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ জাস্ট তুমি যদি চোখের দেখা দেখে যাও এই কোশ্চেনটাকে, আর যদি বাই চান্স এই পরীক্ষায় তোমার এই প্রশ্নটা পড়ে, তাহলে তুমি কিন্তু ইজিলি সলভ করতে পারো, কারণ তুমি জানো জাস্ট এটি এক্স আর ওয়াইয়ের মান এখানে পুট করলে অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে? আর মনে রাখবে, এরকম যদি অজ্ঞাত প্রশ্ন কিছু আসে, তুমি একবার ট্রাই করবে এক্স আর ওয়াই ধরে করার, ঠিক আছে? এক্স আর ওয়াই ধরে যদি দেখো অ্যান্সার মিলে যাচ্ছে, তো দ্যাট কুড বি দ্য অ্যান্সার। ওকে, সো বিশাল কিছু প্যানিক করার দরকার নেই। কোশ্চেন এরকমই, নর্মালি এরকম কোশ্চেন রেলওয়েতে আসে, আর এবছরও আশা করি তার ব্যতিক্রম হবে না, ঠিক আছে? অ্যাজ মাই অ্যাজামশন, তোমরা এটা প্র্যাকটিস করে যেতে পারো এই ধরনের সেট, ঠিক আছে? আগের দিন একটা দিয়েছি, আজকেও একটা দিচ্ছি। চলো আমরা নেক্সট পরের প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন তোমাদের 2 দাগ। বলছে 8 বছর আগে অশ্বিনের বয়স অর্পিতার বয়সের 3 গুণের চেয়ে 1 বছর কম ছিল, এবং 6 বছর আগে অশ্বিনের বয়স অর্পিতার বয়সের দ্বিগুণের চেয়ে 1 বছর বেশি ছিল। তো 7 বছর পরে অর্পিতার বয়স কত হবে? দেখো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে, এই ধরনের অঙ্ক যেগুলো বয়সের অঙ্ক, এগুলো কিছু রেয়ার টাইপ। এই অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি রেশিও মেথড ইউজ করবে না, ঠিক আছে? এবং ইনফ্যাক্ট করতেও পারবে না। তুমি যেটা করবে সেটা হচ্ছে তুমি নর্মাল মেথডেই সলভ করবে। ইকুয়েশন বানানোর দরকার নেই, ইকুয়েশন বানানোর আগেই সলভ হয়ে যাবে, ঠিক আছে? এই ধরনের প্রশ্নগুলোকে একটু অসুবিধা হয়, তুমি যদি রেশিও মেথডই করো অসুবিধা তোমার হবে। দেখো, আমি এই জায়গার প্রশ্নটা কীভাবে সলভ করছি, দেখো তুমি দেখতে পাচ্ছ এখন, এখন মানে বর্তমান, ঠিক আছে? বর্তমান, ওকে, এই হচ্ছে বর্তমান। এখন থেকে, পয়েন্ট টু বি নোটেড, এখন থেকে তুমি যদি 8 বছর পিছিয়ে যাও, এই ধরো এইখানে আছে 8 বছর, কোথায় আছে, এইটা হচ্ছে 8 বছর, এই যে দাগটা দিলাম এটা হচ্ছে 8 বছর, ঠিক আছে? তো এখন থেকে তুমি যদি 8 বছর পিছিয়ে যাও, ওকে, তুমি যেটা পাবে সেটা হচ্ছে অশ্বিন এস বলে লিখছি, আর অর্পিতা আর বলে লিখছি, ঠিক আছে? বলেছে অর্পিতার বয়সের 3 গুণ। অর্পিতার বয়স যদি এক্স হয়, ঠিক আছে, তাহলে এটা হবে তোমাদের 3x -1, ঠিক আছে? তাই তো বলেছে, অর্পিতার যা বয়স অশ্বিনের বয়স হবে তার 3 গুণের থেকে 1 কম। তো অর্পিতার বয়স এক্স, তার 3 গুণ করলাম, করে 1 মাইনাস করে দিলাম, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা গেল প্রথম ইকুয়েশন থেকে আমরা পেলাম। ইকুয়েশন না, এগুলো জাস্ট লিখছি, ঠিক আছে? আর বলেছে 6 বছর আগে, মানে এখন থেকে 6 বছর আগে, ধরো এরকম জায়গায় রয়েছে, ঠিক আছে? 6, এই এখন থেকে 6 বছর আগে কি হচ্ছে, অর্পিতার যে বয়স, দেখো 8 আর 6-এর মধ্যে গ্যাপ কত, 8 আর 6-এর মধ্যে গ্যাপ হচ্ছে 2-এর গ্যাপ, তার মানে এই জায়গাটায় বেসিক্যালি 2 বছরের পার্থক্য আছে। এই যে অষ্টম বছর আর ষষ্ঠ বছর, তাদের মধ্যে পার্থক্য কত, 2 বছরের পার্থক্য।
তার মানে এই অষ্টম থেকে তুমি যখন ষষ্ঠতে আসো, আমি বলে দিচ্ছি, ধরো কারোর মাথায় যদি না ঢোকে, এটা 2025, তাহলে আজ থেকে 8 বছর আগে মানে 2017, ঠিক আছে? আর আজ থেকে 6 বছর আগে মানে 2019। হ্যাঁ কি না বলো এইটা, আমরা কিন্তু ওপর দিকে উঠছি। এখন থেকে 8 বছর আগে মানে 2017, আর এখন থেকে 6 বছর আগে মানে 2019 সালের কথা বলা হচ্ছে। জাস্ট তোমাদের রিয়েল একটা মানে এখানে ব্যাপারটাকে বোঝাচ্ছি, ঠিক আছে? তার মানে ভাবো 2017-তে যদি কারোর বয়স এক্স হয়, 2019-এ তার বয়স কত হবে? 2 বছর বেড়ে যাবে, x+2 হবে, ঠিক আছে? তো অশ্বিনেরও বয়স যদি 3x-1 হয় 2016-তে, তা 2019-এ কত হবে? 3x-1 + 2 হবে। কারণ দেখো 2 বছর বেড়েছে এদিকে, তো এদিকেও প্রত্যেকের বয়স 2 বছর করে বাড়বে। ইনফ্যাক্ট পৃথিবীতে যত লোক আছে প্রত্যেকেরই বয়স 2017 থেকে 2019-এ 2 বছর করে বাড়বে, যার যা বয়স সেই অনুযায়ী, ঠিক আছে? তো এদের বয়স বেড়েছে। এইবার দেখো এখানে কি বলেছে, তার পরেরটাকে পড়ো জাস্ট। পরেরটা তোমাদের বলছে যে, হ্যাঁ এইটা তোমাদের বলেছে, ওকে, আচ্ছা আচ্ছা। এইবার কি বলছে দেখো, বলছে এবার এইটা পড়ো, এই লাইনটা পড়ো, এই যে লাইনটা বলছে 6 বছর আগে অর্পিতার বয়স হচ্ছে এইটা, অশ্বিনের বয়স হচ্ছে এইটা। কিন্তু এখানে একটা কথা বলে দিচ্ছে, 6 বছর আগে অর্পিতার বয়সের দ্বিগুণের থেকে 1 বেশি হবে অশ্বিনের বয়স। তো অর্পিতার বয়সের দ্বিগুণ কী হবে? × 2 হবে। তার থেকে 1 বেশি করলে আমরা ইকুয়াল টু করলে আমরা অশ্বিনকে পাবো। অর্পিতার বয়স যা সেই সময় হবে 2019-এ, মানে 6 বছর, এখন থেকে 6 বছর আগে, এটার সঙ্গে যদি দুগুণ করি, করে তার থেকে যদি 1 যোগ করি, আমরা তার সঙ্গে যদি 1 যোগ করি, তাহলে আমরা কাকে পাবো? অশ্বিনের বয়স পাবো, ঠিক আছে? এখান থেকে তুমি দেখতে পাচ্ছ, দেখো খেয়াল করো, প্রথমে এইটা 2x হবে আর এটা 4 হয়ে যাবে, ঠিক আছে? 2x হবে, এটা 4 হয়ে যাবে। তাহলে এখানে একটা দেখো +1 মানে -1 + 2 মানে 1, এই 1 কেটে বেরিয়ে যাবে। কারণ এক্সের ভ্যালু এখান থেকে কী আসবে? 2 দুগুণে 4 আসবে, ঠিক আছে? দেখো ইজিলি এটা সলভ করা যায়, 2 দুগুণে 4 আসবে, এটা মুখে মুখে সলভ করে ফেলা যায়। এই 2x আর এই 3x, এক্স হয়ে যাবে, এক্স হয়ে গেল, ঠিক আছে? আর এই 2 কী হয়ে যাবে? 4, এখানে তো এই একটা তো উড়ে বেরিয়ে যাচ্ছে। এই -1 আর +2 +1, এই 1 উড়ে বেরিয়ে যাচ্ছে, তো এটুকুকে আমি দেখতেই পাবো না। আমি এখানে 3x দেখবো, আর দিকে 2x হচ্ছে, 3x - 2x এক্স হবে, আর 2 দুগুণে 4 হবে। তো এক্সের ভ্যালু কী হবে? 4 হবে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এক্সের ভ্যালু 4, অর্পিতার তার মানে 8 বছর আগে বয়স ছিল 4, ঠিক আছে? অর্পিতার তাহলে 8 বছর আগে বয়স কত ছিল? 4, ক্লিয়ার? তাহলে এখন বয়স কত হবে? 4-এর সঙ্গে 8 যোগ করো, অর্থাৎ 12 হবে। আর তোমাকে জিজ্ঞেস করেছে 7 বছর পরে, দ্যাট মিন্স এখন থেকে 7 বছর পরে, তাহলে 12-র সঙ্গে তোমাকে আবার এক্সট্রা 7 যোগ করতে হবে, দ্যাট মিন্স 19 বছর দিলে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এটাকে আরও ইজিলি সলভ করা যায় কীভাবে? এই ইকুয়েশনগুলো না লিখে তুমি যদি মুখে মুখে থট প্রসেসে ভাবতে পারো, যত তুমি পেন পেপার ইউজ করবে তত তোমার টাইম যাবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এটা দেখে ভীষণ বড় প্রশ্ন মনে হতে পারে, বাট এটা খুবই ইজি কোশ্চেন। তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে রয়েছে কত? √25, তাহলে এর মান কত হবে? 5। আর এখানে তুমি দেখতে পাচ্ছ 625, তার মাথায় কি রয়েছে? 4 রুট করতে বলেছে, 4th রুট বার করতে বলেছে এটা, ঠিক আছে? এটা তো স্কোয়ার রুট বার করতে বলেছে, আর এটা 4th রুট বার করতে বলেছে। তো এর 4th রুট কত হবে? 5ই হবে। তো 5 - 5 করলে বেসিক্যালি এটা কী হবে? এটা কেটে বেরিয়ে যাবে, তার মানে এটা 0 আসবে। আর 0-র সঙ্গে তুমি যাই গুণ করো না কারণ অ্যান্সার উইল বি 0, সে হেয়ার অ্যান্সার উইল বি 0। মানে এই পার্টটাকে আমাদের সলভ করার দরকার নেই, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? এটা বেসিক্যালি টাইমকে কনজিউম করানোর জন্য তোমাদেরকে দেওয়া হয়। এবার অনেকে বলবে স্যার এর 4th রুট 0 কী করে হয়? দেখো আমরা জানি যে 25 × 25, ঠিক আছে, ×25, ঠিক আছে? এইটা করলে আমরা কী লিখলাম, মানে 25 × 25 করলে আমরা 625 পাই। আর 25-এর মধ্যে কী থাকে? 5 × 5, এদিকে 25-এর মধ্যে কী থাকে? 5 × 5, ঠিক আছে? তো তার মানে 4টে 5 গুণ হয়ে কিন্তু আমরা 625কে পাই। ওই জন্য আমরা বলতে পারি এর যদি আমরা 4th রুট বার করি, তাহলে দ্যাট উইল বি 5, ঠিক আছে? 4টে 5 আর একটা 5, তো এটাও 5 হবে, এটাও 5 হবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পরের প্রশ্ন বলছে, যদি কেবল কর্ণের পরিমাপ দেওয়া হয় তাহলে নিচের কোন চতুর্ভুজটি তৈরি করা যাবে? দেখো একটা জিনিস বলে দিই, মনে রাখো, আমাদের বর্গক্ষেত্রের যে কর্ণ হয় সেটা আমরা কি জানি? আমি সিম্পলিভাবেই বলছি, সেটা হচ্ছে আমরা জানি √2 × a, ঠিক আছে? √2 × a, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয়। তার মানে তোমাকে যদি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, ধরো সাপোজ বর্গক্ষেত্রের কর্ণের একটা দৈর্ঘ্য এখানে গিভেন আছে, এই জায়গায় এই খোপে একটা গিভেন আছে, ঠিক আছে? তাহলে ইজিলি তুমি এখান থেকে ধরো এখানে গিভেন আছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, ধরো গিভেন আছে 18√2, এটা তো একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য গিভেন আছে। তুমি কী করবে? তুমি এই √2 কেটে দেবে, এর মান বার করবে,
আর এর মান যদি তুমি বের করতে পারো তুমি সেখান থেকে বর্গক্ষেত্র আঁকতে পারবে। অর্থাৎ আমরা এটা ক্লিয়ারলি দেখলাম যে আমরা যখনই কোনো বর্গক্ষেত্রে কর্ণ দেওয়া থাকবে তখন আমরা কিন্তু বর্গক্ষেত্রকে আঁকতে পারছি। ঠিক আছে, প্রশ্নটা বলেছে কেবলমাত্র কর্ণের মান দেওয়া থাকলে নিচের কোণ চতুর্ভুজটা তৈরি করা যাবে না। তো বর্গক্ষেত্র তো কর্ণের মান যদি দেওয়া থাকে, যেমন 18√2 দেওয়া থাকলে আমরা ইজিলি সেটা ইকুয়াল টু √2 এ লিখে এর মান বার করবো, মানে বাহুর মান বার করবো, এ মানে এখানে বাহু বেসিক্যালি। ঠিক আছে, বাহুর মান বার করবো, আর বাহুর মান বার করতে পারলে আমরা একটা স্কোয়ারকে কিন্তু আঁকতেও পারবো। ঠিক আছে, স্কোয়ার কিন্তু আঁকতেও পারবো। ওকে, আচ্ছা, নেক্সট বলেছে তোমাদের আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের যে ফর্মুলা হয় সেটা আমরা কি জানি? আমরা জানি √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ঠিক আছে, √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার। ঠিক আছে, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। যাই হোক, আমি এটাকে বাংলায় লিখে দিচ্ছি, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের যে ডায়াগোনাল হয় অর্থাৎ কর্ণ হয় তার এটা সূত্র। এবার তুমি বলো, ধরো আয়তক্ষেত্রে একটা কর্ণের মান দেওয়া আছে ধরো 48 সেন্টিমিটার, সাপোজ ধরো আমি বললাম। এই 48 সেন্টিমিটার থেকে তুমি দৈর্ঘ্য কী বার করবে আর প্রস্থ কী বার করবে? এই 48 সেন্টিমিটারকে তো অনেকভাবে স্প্লিট করে √ দিয়ে লেখা যেতে পারে। ভালো করে বোঝো, 48কে তো অনেকভাবে স্প্লিট করে √ দিয়ে লেখা যেতে পারে। তো পসিবলি নয় তুমি 48 থেকে দৈর্ঘ্য আর প্রস্থ বার করলে আর সেখান থেকে তুমি আয়তক্ষেত্র আঁকলে। সো আয়তক্ষেত্রকে কিন্তু কী করা যায় না, কর্ণের পরিমাপ দিয়ে কেবলমাত্র কিন্তু আঁকা যায় না, বর্গক্ষেত্রকে কিন্তু যায়। আচ্ছা, রম্বসকে কি যায় দেখা যাক একবার। দেখো একটা জিনিস ভালো করে দেখো, রম্বসের যে ডায়াগোনাল সেটা হচ্ছে দুটো ডায়াগোনাল হয় রম্বসের বেসিক্যালি। ঠিক আছে, দেখো বর্গক্ষেত্র আয়তক্ষেত্রকে একটা জিনিস বলি, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সমান হয়। ঠিক আছে, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রে কী হয়, কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল হয়, কিন্তু রম্বসের ক্ষেত্রে সেটা হয় না। ঠিক আছে, রম্বসের ধরো একটা তোমাদের কর্ণ আছে এক্স, সেটা তার যে দৈর্ঘ্য হবে সেটা হচ্ছে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য নেবে, আর রম্বসের তো বাহুগুলো সব সমান হয়, তো এ মানে বাহু মাইনাস অপর যেটা ধরো অপর একটা তোমাদের কর্ণ দেওয়া আছে ওয়াই। ঠিক আছে, তার স্কোয়ার এই। ঠিক আছে, আর ওয়াইয়ের মান দেওয়া থাকলে তুমি কী করতে পারবে, 4² মাইনাস x²। অর্থাৎ তোমাকে যদি রম্বসের দুটো কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই, যেহেতু এদের কর্ণের দৈর্ঘ্য রম্বসের কর্ণের দৈর্ঘ্য সমান নয়, একটা রম্বসকে এঁকে দেখাই বেটার বুঝতে পারবে। ঠিক আছে, সাপোজ ধরো এটা রম্বস। ওকে, রম্বসের কী হয়, বাহুগুলো সব একই হয়, মানে এর সঙ্গে বর্গক্ষেত্রে মিল এইটাই, এর বাহুগুলো সব কী হয়, সেম হয়। ঠিক আছে, বাহুগুলো কী হয়, সেম হয়, এবং এরও কর্ণ কিন্তু একে অপরকে 90° অ্যাঙ্গেলে ছেদ করে। এরও যে কর্ণ সেটা কী হয়, একে অপরকে কী করে, 90° অ্যাঙ্গেলে কিন্তু একে অপরকে ছেদ করে। এরও কর্ণ একে অপরকে 90° অ্যাঙ্গেলে ছেদ করে, কিন্তু সমস্যা হচ্ছে এর কর্ণের দৈর্ঘ্য সেম নয়। এটা যদি আমরা ধরে নিই এক্স কর্ণ, এটা ধরে নেবো আমরা ওয়াই কর্ণ। তো এক্স আর ওয়াই এই দুটো কর্ণের যখনই দৈর্ঘ্য তোমার দেওয়া থাকবে, তুমি কিন্তু এখানে ওয়াইয়ের মান বসালে, আর এক্সের মান তো গিভেনই আছে, তুমি রুট করলে এর মান পেয়ে যাবে, মানে বাহুর মান পেয়ে যাবে। যেই তুমি বাহুর মান পাবে সঙ্গে সঙ্গে তুমি রম্বসটাকে আঁকতে পারবে। ঠিক আছে, সিমিলারলি তুমি যখন ওয়াইয়ের মান দেওয়া থাকবে তুমি এই এক্সের মানটা পুট করবে এখানে, কারণ এক্স ওই দুটোর মানই দেওয়া আছে বেসিক্যালি। তো ওয়াইয়ের মান দেওয়া আছে আর এক্সের মান তোমার দেওয়া আছে, তো এই দুটো মানকে পুট করলে তুমি ডেফিনেটলি 4a² মান মানে এর মান এখান থেকে পেয়ে যাবে। তুমি ডেফিনেটলি কী করতে পারবে, তুমি তখনও রম্বসকে আঁকতে পারবে। সেই জন্য আমি বারবার বলবো যে রম্বসকেও কিন্তু আঁকা যায়, তার মানে বর্গক্ষেত্র রম্বস দুটোকে আঁকা যায়, আয়তক্ষেত্রে আঁকা যায় না। ঠিক আছে, তো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে দেখো, অনলি 1 and 3 কোথায় আছে, অনলি এই যে ফার্স্ট অপশন, অনলি 1 and 3 হয়েছে। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন, এটা খুব গুড প্রশ্ন, এটা যেইতে পড়া প্রশ্ন 2019-এ, দারুণ প্রশ্ন, আমি জাস্ট তুলে নিয়েছি, বলা যায় না বাই চান্স দিয়ে দিতে পারে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে একটা রকেটের উপরের অংশ উপবৃত্তাকার শঙ্কুর মতো আকৃতির, যার উচ্চতা 3 মিটার। ঠিক আছে, চলো একটু এঁকে নেওয়া যাক। একটা রকেটের মতো আছে, ঠিক আছে, যার উপরটা শঙ্কুর মতোই, এই পোর্শনটা শঙ্কুর মতো। ওকে, এবং এইটুকুর উচ্চতা, এইটা থেকে এইটার যে উচ্চতা সেটা তোমাদের কত বলেছে, সেটা তোমাদের বলেছে 3 মিটার। ভালো কথা, তো 3 মিটার। ওকে, নেক্সট কী বলেছে, আর নিচের অংশটা নলাকার, আর এই নিচের অংশটা এটা হচ্ছে তোমাদের নলাকার, এটা হচ্ছে তোমাদের নলাকার, তো এই অংশটা হচ্ছে তোমাদের নলাকার। ঠিক আছে, এই অংশটা তোমাদের নলাকার। ওকে, আচ্ছা, এইটুকুর এই যে নলাকার অংশ, ঠিক আছে, এইটার দৈর্ঘ্য কত বলেছে তোমাদের, 10। কত বলেছে তোমাদের, 10 মিটার। ওকে, ভালো কথা। আচ্ছা, আর কি বলেছে,
আর বলেছে যে ইঞ্জিন জন্য জায়গা তৈরি করার জন্য রকেটের ভিতর থেকে একটা অর্ধগোলকের আকারে কাটা হলো, ঠিক আছে। তার মানে কি হলো, তার মানে যদি আমি হাতে আঁকি, তার মানে এখান থেকে একটা অর্ধগোলক কেটে নেওয়া হয়েছে। এই হাতে আঁকলে গন্ডগোল হয়, এরকম হয়ে যায়, ঠিক আছে। এখান থেকে একটা অর্ধগোলক কী করা হয়েছে, কেটে নেওয়া, ধরো এখান থেকে অর্ধগোলক কেটে নেওয়া হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা অর্ধগোলক, এই ওকে, এখানে ছিল এই এই ক্লিয়ার হয়েছে আশা করি। অর্থাৎ এই ওপরের অংশটা আছে, পুরো অংশটা আছে, এখান থেকে একটা অর্ধগোলককে কী করা হয়েছে, কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই পুরোটা হচ্ছে এরকম হবে। তোমাদের বলেছে ঘনমিটারের রকেটের আয়তন কত। দেখো এই যে পোর্শনটা, এই পোর্শনটা কিন্তু ফাঁকা, উপরে পোর্শনটা আছে কিন্তু এই পোর্শনটা কী হবে, ফুল ফাঁকা তোমাদের, ঠিক আছে। তার মানে আমরা যদি টোটালটা থেকে এই যে অর্ধগোলকের আকারটাকে মানে আয়তনটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা কী পেয়ে যাব, রকেটের মোট আয়তন পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে আশা করি। এখন আমরা জানি এই যে শঙ্কু, এটা তো শঙ্কু, শঙ্কুর যে আয়তন হয় সেটা আমরা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। আর আমরা কি জানি, আমরা জানি যে এই যে আমাদের নিচে যে নলাকার অংশ আছে পুরোটা, এইটা ধরেই পুরোটা যে নলাকার অংশ আছে তার ক্ষেত্রফল কী হবে, অর্থাৎ সিলিন্ডারের ক্ষেত্রফল কী হবে আমরা জানি, পাই আর স্কোয়ার এইচ। এই দুটো থেকে, ঠিক আছে, এই দুটো থেকে যদি আমরা কোনোভাবে 2/3 পাই আর স্কোয়ার এইচকে বাদ দিতে পারি, 2/3 পাই আর স্কোয়ার এইচ কার, এই যে অর্ধগোলক তার হচ্ছে 2/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে অর্ধগোলকের কি আয়তন, এটা হচ্ছে টোটাল আয়তন। তার থেকে যদি আমরা অর্ধগোলকের আয়তনকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব, বাকি অংশটার আয়তন পেয়ে যাবো, কারণ অর্ধগোলকটাকে কেটে বাইরে বার করে আনা হচ্ছে, ঠিক আছে। তো এর রকেটের মোট ক্ষেত্রফল এইটা আমাদের মানে আয়তন এইটা আমাদের হবে। তো চলো এটাকে সলভ করে নিই, অ্যান্সার পেয়ে যাবো, ঠিক আছে, ইজিলি। এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, দেখো এখানে কী কী আমাদের কমন যাচ্ছে সেটা ফার্স্ট দেখো। আমাদের কী কী কমন যাচ্ছে, এখানে পাই তো কমন যাচ্ছে, আর এইচ সবই কমন যাচ্ছে। তো পাই আর আর স্কোয়ার আছে, ঠিক আছে, আর এইচ আছে, এই তিনটে কিন্তু কমন গেল। পাই আর স্কোয়ার এইচ, দেখো ভালো করে দেখো, পাই আর স্কোয়ার এইচ কিন্তু ফুল কমন গেছে, ঠিক আছে, ওকে। এখানে কি আছে, 1/3, এখানে পাই আর স্কোয়ার এইচ পুরোটাই কমন নিয়েছি, তো এখানে কিছু করার দরকার নেই। এখানেও আর স্কোয়ার এইচ কমন নিয়েছি, কিছু করার দরকার নেই। এখানেও পাই আর স্কোয়ার এইচ কমন নিয়েছি, তো কিছু করার বেশি দরকার নেই। তো 2/3, ঠিক আছে, এই তো 1/3 থেকে 2/3 আমরা যদি বিয়োগ করি, আমরা কি পাচ্ছি, 1 মাইনাস, জাস্ট এ মিনিট। ও ওকে, সরি, আমার একটা বিগ মিস্টেক হয়েছে কি, দেখো আমি এখানে এই যে এইচ এটাকে ছোটো হাতে নিয়ে ফেলেছি। দেখো এই এইচ মানে হচ্ছে এইটা হচ্ছে বড় হাতের এইচ, এটা হচ্ছে ছোটো হাতের এইচ হবে, ঠিক আছে, দুটো এইচ আছে এখানে, আমি খেয়াল করিনি, আমি লেখার সময় এটাকে ছোটো হাতের এইচ নিয়ে ফেলেছি। এটা তো বেসিক্যালি বড় হাতের এইচ হবে। কেন এটা বড় হাতের এইচ হবে, তুমি একটা জিনিস ভালো করে ক্লিয়ারলি দেখো, সেটা হচ্ছে যে ভালো করে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে এইটার ব্যাসার্ধ হচ্ছে আমাদের কত, আমাদের ব্যাসার্ধ হচ্ছে আমাদের 3 মিটার। এই যে ব্যাসার্ধ ছোট্ট করে এঁকেছি এখানে, এটা আমাদের কত, 3 মিটার, এটা গুড টু গো, ঠিক আছে। আর ওপরের যে হাইট সেটা হবে আমাদের 3 মিটার, কারণ দেখো এই যে হাইট এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে হাইট, এই হাইটটা কত আমাদের 3 মিটার, যেটা এখানে আমি দাগ দিয়ে দেখিয়েছি, এই যে হাইট এটা কত আমাদের 3 মিটার, ঠিক আছে। এটা আমাদের ছোটো হাতের হাইট হবে, এই যে এইটা আমাদের কী হবে, ছোটো হাতের হাইট হবে, ঠিক আছে, বোঝা গেল, ইয়েস ও নো বলো, বুঝছো কি বুঝো না বলো। আর একটা জিনিস মাথা রাখবে, এই যে অর্ধগোলকের হাইট যা ব্যাসার্ধও তাই হয়, অর্ধগোলকের হাইট যা ব্যাসার্ধও তাই হয়। তো এটাও 3 মিটার, এটাও 3 মিটার, সো এটাকেও বেসিক্যালি তুমি এইচ ধরে নিতে পারো। ক্লিয়ার হয়েছে, অর্ধগোলকের যা রেডিয়াস হয় আর যা হাইট হয় সেটা সেম হয়, এটা যদি কেউ না জানো বলে দিলাম। অর্ধগোলকে কেন, কারণ দেখো অর্ধগোলক হচ্ছে এই, ঠিক আছে, এই হচ্ছে অর্ধগোলক, এর ওপর দিকেও এটাও রেডিয়াস, তো এইটাকে আমরা হাইট বলি বেসিক্যালি, আর এইটাকে আমরা রেডিয়াস বলি। এক্ষেত্রে দুটো সেম, এইচ ইকুয়াল টু আর হয়ে যায় অর্ধগোলকের ক্ষেত্রে, ঠিক আছে, ওকে। এটাও রেডিয়াস বেসিক্যালি, হাইটটা এখানে রেডিয়াসই হয়। আচ্ছা, তো আমি এখানে খেয়াল করিনি, আমি এইচ দিয়ে ফেলেছিলাম, রিল সরি ফর দ্যাট, ওই জন্য এখানে মাইনাস অ্যান্সার চলে আসছিলো। আমি তাই জন্য বলি কেন মাইনাস আসছে, ওই জন্য খেয়াল করলাম, তো চেক করে দেখলাম এই একটা মিস্টেক আমার হয়েছিল, ওকে। চলো এবার করা যাক। তো এবার আমরা কী দেখতে পাচ্ছি, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে 1/3 পাই আর স্কোয়ার আছে। আচ্ছা, নেক্সট একটা জিনিস এখানে ভালো করে দেখো, যে তাহলে আমরা কমন কি নিতে পারি বেসিক্যালি এখান থেকে, তাহলে আমরা কমন নিতে পারি হচ্ছে পাই আর স্কোয়ারটাকে কমন নিতে পারি, ইয়েস ও নো বলো। তো চলো কমন নাও, পাই আর স্কোয়ারটাকে কমন নিতে পারি, ঠিক আছে, তাহলে ভেতরে কি থেকে যাবে, 1/3 এইচ থেকে যাবে, ঠিক আছে, এখানে 1/3 এইচ থেকে যাবে, এখানে কি থেকে যাবে, বড় হাতের এইচ থেকে যাবে, আর এখানে কি থেকে যাবে, 2/3 এইচ থেকে যাবে, ঠিক আছে, এইটা থেকে যাবে। তো এখানে পাই, তো পাইকে রেখে দাও, কারণ দেখো এখানে অ্যান্সারে সব পাই আছে, ওকে, গুড টু গো, ঠিক আছে। এখানে দেখো আর স্কোয়ার, দেখো আর স্কোয়ার বলতে কী বোঝাচ্ছে, এই যে ছোটো হাতের আর, ছোটো হাতে আর কত, ছোটো হাতে আর হচ্ছে দেখো এই যে 3 মিটার, এটাই আর, ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের 9,
এবার একটা জিনিস ভালো করে দেখো, তুমি একটা জিনিস খুব ভালো করে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের যে অ্যান্সার আসবে সেটা হচ্ছে 9-এর মাল্টিপিল হবে। এখন এক্সামিনার কিন্তু আমাদেরকে সেই অপশান দিতে দেয়নি, এখানে 72ও আছে, 90ও আছে, 81ও আছে, এগুলো সবই 9-এর মাল্টিপিল, যে কোনো অ্যান্সার হতে পারে। ওই জন্য আমাদেরকে কিন্তু ফার্দার একটু করতে হবে, ঠিক আছে, আমাদের ফার্দার কিন্তু একটু করতে হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে পাই গেল। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি 1/3। আচ্ছা, হাইট কত, কার হাইট বলছি, এর হাইট কত, 3 মিটার, এই যে শঙ্কুর হাইট কত, 3 মিটার। সো এই যে এখানে চলে যাবে, সঙ্গে সঙ্গে ছবিতে চলে যাবে, তো কত হবে, ইন্টু 3, প্লাস এইচ কত আমাদের, এইচ আমরা দেখতে পাচ্ছি 10 মিটার, ওকে, -2/3, এরও হাইট কত, এরও হাইট সেই 3 মিটারই হবে, ঠিক আছে, ইন্টু 3, ওকে। তো ক্যালকুলেট করে আমাদের দেখতে হচ্ছে 18 কেটে যাচ্ছে, 18 কেটে যাচ্ছে। তো বেসিক্যালি এখানে কী আসছে, 9 পাই, আর ভেতরে আমাদের থাকছে হচ্ছে দেখো 10 আর 1-এ 11, ঠিক আছে, 10 আর 1-এ 11, 11 মাইনাস তোমাদের, জাস্ট এ মিনিট, 3 কেটে গেল 10, হ্যাঁ 10 আর 1-এ 11, 11 মাইনাস 2, ঠিক আছে, 11 মাইনাস 2, তার মানে কত থাকছে, 9। তাই 9 ইন্টু 9 করলে কত হচ্ছে, 81, 81 পাই। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ইজিলি আমরা কিন্তু অ্যান্সার করতে পারলাম, ওকে। জাস্ট এইটুকু ক্যালকুলেশনকে অ্যান্সার করতে হবে তোমাদেরকে। পরের প্রশ্ন দেখো, এটা কিন্তু টাফ প্রশ্ন এই কারণে, তুমি যদি ফর্মুলা জেনেও থাকো, তুমি কিন্তু করার সময় লিটার সেন্টিমিটার কিউবে গুলিয়ে ফেলবে। এখানে অনেকগুলো কনসেপ্ট কাজে লাগবে, যেমন আমরা এখানে প্রথমে লিখে দিচ্ছি যে 1 মিটার কিউব এটা ইকুয়াল টু কিন্তু 1000 লিটার হয়, এবং আমাদের দেখো লিটারে বার করতে বলেছে, এই ফর্মুলাটা কিন্তু আমাদের এখানে কাজে লাগবে। এবার কী বলেছে দেখো, বলে পাইপের ক্রস সেকশন আছে, ধরো এটা একটা পাইপ, ঠিক আছে, এটা একটা পাইপ, ক্রস সেকশন কী পাইপের ক্রস সেকশন হচ্ছে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে পাইপের ক্রস সেকশন, এই যে পুরো এরিয়াটা আমি গোল দাগালাম, এটা হচ্ছে ক্রস সেকশন। সেটা কত বলেছে আমাদের, 10 মিটার পার সেমি বলেছে। এখানে যে ফর্মুলা কাজ করে সেটা হচ্ছে জলের আয়তনের যে ফর্মুলা কাজ করে, জলের আয়তনের যে ফর্মুলা কাজ করে সেটাকে লিখে দিতে, অঙ্কটা পড়ছি আমি। জলের আয়তনের যে ফর্মুলা কাজ করে সেটা হচ্ছে এই যে ক্রস সেকশন, সেই ক্রস সেকশন বা ক্রস ক্ষেত্রফল, আমি সেকশন বলে লিখছি, ক্রস সেকশন ইন্টু জলের গতি ইন্টু গতিবেগ, ঠিক আছে, ইন্টু গতিবেগ, এইটাই তোমাদের এখানে কাজ করে। কিন্তু এটা ফর্মুলাটা দেখতে ছোটো হলো, এখানে অ্যাপ্লিকেশন বিশাল বড় হবে, ঠিক আছে। কেন বড় হবে, কারণ এখানে মিটার কিউব থেকে লিটার নিয়ে যেতে হবে। এটাও কী বলেছে আমাদের, বলেছে যে একটা পাইপের ক্রস সেকশনের ক্ষেত্রফল হচ্ছে এত, যেটা দেওয়া আছে, এবং এর মধ্যে দিয়ে জল প্রবাহিত হচ্ছে এত গতিবেগে। যদি পাইপটা সর্বদা 60% প্রবাহে পূর্ণ থাকে, অর্থাৎ পাইপের মধ্যে দিয়ে সর্বদা যদি 60% জলই যায়, কত পার্সেন্ট জল যাচ্ছে এর মধ্যে, 60% জল অলওয়েজ যাচ্ছে, 60%, ঠিক আছে। তো তোমাকে কি বলছে, তাহলে 5 মিনিটে পাইপের মধ্যে দিয়ে প্রবাহিত জলের আয়তন বের করো। তো জলের আয়তনের এইটাই হয় ক্রস সেকশন ইন্টু গতিবেগ, ঠিক আছে। তো কী করে করব, দেখো আমাদের হচ্ছে ক্রস সেকশন কত বলেছে, 10.4, ঠিক আছে, এটা হচ্ছে সেমি কিউবে আছে, এটা মাথায় রাখবে, এটা এক্ষুনি কাজে লাগবে, সেমি কিউবে আছে, এটা মাথায় রাখবে। নেক্সট আমাদের গতিবেগ কী বলেছে, গতিবেগ হচ্ছে, ঠিক আছে তলে লিখবো ওখানে, গতিবেগ আমাদের কী বলেছে, গতিবেগ হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। দেখো এটা কিলোমিটার আছে, এটা সেমিতে আছে, সো আমরা স্ট্যান্ডার্ড কী করতে পারি, মিটারে নিয়ে যেতে পারি। তো যে কোনো কিলোমিটার পার আওয়ারকে মিটারে কনভার্ট করতে গেলে আমরা কী করি, 5/18 দিয়ে আমরা গুণ করে ফেলি, এটা হয়ে গেল মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে গেল। আর এখানে দেখো 5 মিনিট আছে, তো 5 মিনিটকে আমরা কী করব, 60 দিয়ে গুণ করে আমরা মিনিট সেকেন্ডে কনভার্ট করে নেবো, যেহেতু এটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করেছি, 54 কিলোমিটার বা আওয়ারকে সেকেন্ডে কনভার্ট করেছি, এটাকেও সেকেন্ডে কনভার্ট করতে হবে, ঠিক আছে, সব কিছু একই এককে নিয়ে যেতে হয়। আর কত পার্সেন্ট পূর্ণ থাকতে বলেছে, 60%, ঠিক আছে, বাই 100, ঠিক আছে। আর জিনিস দেখো, এইটা আমাদের এখনও সেমিতে আছে, এটাকে আমরা মিটার পার, দেখতে পাচ্ছি এইটাকে আমরা কী করেছি, আমরা মিটার পার কিন্তু সেকেন্ডে কনভার্ট করে নিচ্ছি, কিন্তু এইটা কিন্তু এখনও স্টিল, এটা কিন্তু এখন আমাদের কিসে আছে, এখন আমাদের আছে হচ্ছে সেমিতে। তো একে আমরা মিটারে কনভার্ট করতে গেলে কী করবো, 100 দিয়ে গুণ করবো। এবার যেহেতু সেমি স্কোয়ার, সো ডবল 100 লাগবে, যেহেতু সেমি স্কোয়ার সেই জন্য কী হবে, আমাদের ডবল 100 লাগবে, ঠিক আছে। যদি এটাকে ক্যালকুলেট করো, তুমি দেখতে পাচ্ছ এই দশমিক দিয়ে এই শূন্যকে, যে কোনো একটা শূন্য হলো, শূন্যকে কেটে দেওয়া যায়, ঠিক আছে। নেক্সট এটা হচ্ছে 3, ওকে। নেক্সট 5 5 25, 25 আর 4, ঠিক আছে, 4 এটা দিলে হয় 15, ওকে। এই তো আছে আমাদের, আর কিছু যাবে, 15 6 3, না আর কিছু যাবে না এখানে, ঠিক আছে। আচ্ছা, আর জিনিস আমি কি বলেছিলাম, যে 1 মিটার কিউব ইকুয়াল টু তোমাদের কী হয়, 1000 লিটার হয়, ঠিক আছে। তাহলে এইবার দেখো, এইখানে একটা মিটার কিউব ছিল, এই যে 10.4, এটা সেমি স্কোয়ারে ছিল, এটাকে আমি মিটারে কনভার্ট করে দিয়েছি। আর এই জায়গায় 54 মিটার পার আওয়ার, এখানে কিন্তু একটা মিটার আছে,
তাহলে বেসিক্যালি এখানে কী আছে, এখানে কিন্তু মিটার কিউব অলরেডি আছে, ভালো করে বুঝবে, এখানে কিন্তু মিটার কিউব অলরেডি আছে। দিস হোল থিং ইজ ইন মিটার কিউব, কারণ আয়তন জিজ্ঞেস করেছে, তো এটা এখন কিসে কনভার্ট হয়ে গেছে, এটা এখন মিটার কিউবে কনভার্ট হয়ে গেছে। পুরোটাই কিন্তু এখন আছে আমাদের মিটার কিউবে আছে। কোথা থেকে মিটার কিউব পেলাম, দেখো এই 10.4 এটা সেমি স্কোয়ারে ছিল, সেখান থেকে এটা কিন্তু মিটার স্কোয়ারে চলে এসছে, আর এই জায়গায় একটা মিটার পাচ্ছি, তাহলে মিটার স্কোয়ার ইন্টু মিটার কী হয়, মিটার কিউব হয়েছে। এটা তাহলে কিসে আছে, এখন মিটার কিউবে আছে। ক্লিয়ার হয়েছে? বলো এইটুকু বুঝেছো কি না? কারণ এই অঙ্কটা করতে গিয়ে অনেকেরই অসুবিধা হয়, সেই জন্য আমি বারবার বলছি, এত দূর এসছি, কেউ বুঝছো কি না বলো। ঠিক আছে, এবার এটাকে আমরা কনভার্ট করলে আমরা জানি যে 1 মিটার কিউব যখন এত লিটার হয়, ঠিক আছে, এত মিটার কিউব ইকুয়াল টু অত লিটার হয়ে যাবে। ঠিক আছে, সেখানে যদি আমরা কনভার্ট করি এটাকে, আমরা দেখতে পাচ্ছি 104, ঠিক আছে, 104 ইন্টু তোমাদের 270, ঠিক আছে, তো 270 ইন্টু 100 করলেই হয় 27,000, আর এই দুটো কেটে যাবে, তার মানে এখানে এই 2808, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, এটাকে ক্যালকুলেট করলে আমি অ্যাপ্রক্স দিয়ে করলাম। দেখো 270 হচ্ছে কীভাবে, দেখো 15 ইন্টু 6 করলে 90, 90 ইন্টু 3 করলে 270, আর এখানে রয়েছে 104, তো আমি এটাকে 104 না ধরে দিই 100ও ধরি, তাহলে 27 মানে 27000, তিনটে জিরো হচ্ছে, দুটো জিরো কেটে যাচ্ছে এখান থেকে। ঠিক আছে, তো এবং এটা মিটার কিউবে আছে, তো আমার এটা এত লিটারে কনভার্ট হয়ে যাবে, তো 2808 মিটার, না লিটার আর কি। ঠিক আছে, দিস কুড বি দ্য কারেক্ট। এমনি এটাকে যদি গুণ করো তাহলে 2808000 এরকম সামথিং এখানে আসবে, এখানে এরকম সামথিং আসবে, তুমি করে নিও এটা। ঠিক আছে, আর দেখতে পাবে এর সঙ্গে ম্যাচ করবে, আর কিছু করার দরকার নেই, জাস্ট এটাকে মার্ক করে দিয়ে চলে আসবে। ঠিক আছে, গুণফলটা ঠিক আছে কিনা দেখে নেবে। ওকে, চলো পরের প্রশ্ন। দেখো বিগত বছরে এনটিপিসিতে কিন্তু প্রচুর পরিমাণে দীঘার সমীকরণ পড়েছে, সো দীঘার সমীকরণ কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এখন হয়তো না পড়তে পারে, আমি জানি না, কিন্তু পড়তেও পারে। দেখো কি বলছে, বলছে x² - x - 1। দীঘার সমীকরণ তুমি তখনই করতে পারো যখন বেসিক জানবে। বেসিক না জেনে এটাকে কোনোভাবে তুমি ট্রিকের মাধ্যমে করতে পারবে না। কিছু কিছু ট্রিক আছে খুব অল্প সামান্য কোশ্চেনে লাগানো যায়, এসব ক্ষেত্রে লাগানো যায় না বললেই চলে। ঠিক আছে, এখানে বলেছে সমীকরণ এইটা ইকুয়াল টু 0 এবং এর আলফা বিটা যদি এই হয়, তাহলে এই রুটগুলো কোনটার দাঁড়াবে। দেখো আবারও বলে দিচ্ছি, একটা সমীকরণ আছে এইটা এবং এর মূল বা রুট হচ্ছে এইটা আর এইটা, কি আলফার বিটা। দেখো আমরা জানি যে রুটগুলোর যে যোগফল হয়, যদি কেউ না জেনে থাকো বলে দিই, রুটগুলোর যে যোগফল হয় সেটা হচ্ছে -b/a, এটা হচ্ছে হয়। এখন a আর b কোথা থেকে পাচ্ছি বলে দিচ্ছি। আর রুটগুলোর যে গুণফল হয় সেটা তোমাদের হয় c/a, এই হচ্ছে তোমাদের ফর্মুলা। ঠিক আছে, দুটো ফর্মুলা হয়। কোথা থেকে পাচ্ছি, দেখো এই যে x² আছে, এর সামনে কিছু নেই মানে 1, এই 1 হচ্ছে আমাদের a। এই যে x আছে, এর সামনে কিছু নেই মানে এখানে 1 আছে। এই যে -1 এখানে মানে সাইন সমেত ধরে, এটাকে আমরা বলি b। আর এই যে দেখতে পাচ্ছ এখানে 1 আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে 1 আছে, এটা হচ্ছে আমাদের c। ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো বলো। ক্লিয়ার হয়েছে? ওকে, এবং এই সিটাকেও কিন্তু আমরা মাইনাস সমেতই ধরবো। ঠিক আছে, তো এই রুটগুলোর যে গুণফল হবে আর যোগফল হবে সেটাকে এই ফর্মুলা দিয়ে প্রকাশ করা যায়। এরকম কিছু কিছু ছোটো ছোটো ফর্মুলা এখানে ডেফিনেটলি আছে। এবার এখানে কি বলেছে, দেখো যে কোনো সমীকরণ আছে তাকে দেখা যায় এইভাবে। ধরো একটা সমীকরণ আছে x², ঠিক আছে, মাইনাস এই যে মাঝখানে যেটা থাকে, এই যে এটা হচ্ছে আমাদের রুটগুলোর গুণফল হয় বেসিক্যালি। তো আমরা এখানে কী লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি √1 ইন্টু √2, √1 ইন্টু √2 মানে রুটগুলোর গুণফল বেসিক্যালি। দুটো রুট যেহেতু সমান না, ওই জন্য আমি √1 ইন্টু √2 লিখলাম। ঠিক আছে, এই আর ইন্টু এক্স, এই যে এক্স প্লাস, এখানে প্লাস হয়, এটা সূত্রের প্লাস মাইনাস। এখানে কী হয়, এখানে হচ্ছে √1, আচ্ছা সরি, এখানে গুণফল না, এখানে যোগফল, এটা তো যোগের স্থান, এটা যোগফল, এই জায়গাটা গুণের স্থান। ঠিক আছে, ইন্টু √2, এটা হচ্ছে কনস্ট্যান্টের ভ্যালু দেয়। এই হচ্ছে টোটাল, এটা হচ্ছে আমরা রুটকে এইভাবে লিখতে পারি ইকুয়াল টু 0, যে কোনো সমীকরণকে ইকুয়াল টু 0, এই হচ্ছে ফুল সমীকরণ হয়ে গেল। ঠিক আছে, এ হচ্ছে আমাদের ফুল সমীকরণ হয়ে গেল। এবার দেখো এটা আস্তে আস্তে একটু বলি, কারণ আস্তে আস্তে না বলে তোমরা অনেকেই মাথার তিনতলা উপর দিয়ে যাবে। ঠিক আছে, এবার আমাদের নতুন যে তার মানে সমীকরণটা বার করতে বলেছে, যে আমাদের বার করতে বলেছে সমীকরণ, তাতেও কিন্তু ডেফিনেটলি এভাবে লেখা যাবে তাকে। এবার আমরা নতুন সমীকরণের রুট কী পাচ্ছি, একটা হচ্ছে α/β ইন্টু একটা হচ্ছে β/α। তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তার মানে এই জায়গাটায় কিছু না থাকবে, কি থাকবে, +1 থাকবে। তো দেখো এইটায় +1 আছে, এটায় +1 আছে, ওপরটায় -1 তো এই দুটো ভ্যালুকে কাটো। তো দেখো খানিকটা অপশান কিন্তু আমার কমে বেরিয়ে গেল এখান থেকে। হয়েছে ক্লিয়ার? আস্তে আস্তে করবো, ভালো করে বুঝবে, চাইলে ওয়ান্স মানে খুব দ্রুত করে দেওয়া যায়, কিন্তু জাস্ট তোমাদের বোঝাতে তো আমাকে হবে, তাই না? এবার এই জায়গাটা কী করব, দেখো এইখানে বেসিক্যালি কী হবে, α/β প্লাস β/α।
এই যে R1 হচ্ছে আলফা বাই বিটা যেমন দেওয়া রয়েছে, আর R2 হচ্ছে বিটা বাই আলফা, দুটো রুট হচ্ছে এইটা, তাই R1 R2 ভ্যালু এইটা হবে। এখানে ক্যালকুলেট করলে আমরা নিচে কী পাচ্ছি, আমরা পাচ্ছি বিটা আলফা, আর উপরে আমরা কী পাচ্ছি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এখন বিটা আলফা কি, এই যে বিটা আলফা, এই যে বিটা আলফা, ঠিক আছে, কত সি বাই এ, সি মানে কত -1, আর এ মানে কত 1, তো -1/1 করলে কত হয় -1 হয়, তাহলে এই যে এটার ভ্যালু আমাদের দেবে -1, এরপর আমাদের কী দেবে -1। আর দেখো এখানে অলরেডি একটা -1 আছে, মানে এই যে রাশিটা, এই রাশিটা মানে এইটা, সেইটা মানে এইটা, আর তার তলায় আছে -1, আর এখানে আছে -1, তো -1 মাইনাস মাইনাস কী হবে, প্লাস হবে। তার মানে এই জায়গায় যে সমীকরণটা তৈরি হবে সেটা মাঝখানে একটা প্লাস সাইন থাকবে, এটায় তো মাইনাস সাইন রয়েছে, তো দিস কুড নট বি দ্য অ্যান্সার, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ আমরা একটু অপশান টেস্ট করলাম, ঠিক আছে, করে আমরা কিন্তু অ্যান্সারটাকে বার করলাম। হয়েছে ক্লিয়ার আশা করি। চলো নেক্সট পরের প্রশ্নে যাব। দেখো তোমাদের অনেকে মনে হতে পারে স্যার এসব কোশ্চেন যদি পড়ে আমি তো পারবো না, তাহলে আমি এনটিপিসি পরীক্ষা দিতে যাবো না, একদমই না। এরকম প্রশ্ন হয়তো একটা কি দুটো থাকবে, ঠিক আছে, আর থাকলেও এই টাইপের থাকবে যে টাইপ আমি তোমাকে করাচ্ছি। এই যে টাইপ, এই দুটো টাইপ যদি দেখে যাও তাহলে এই দুটো টাইপের প্রশ্ন সব থেকে বেশি এসেছে বিগত বছরে, ঠিক আছে, তো থাকলে এই দুটো টাইপই থাকবে। আরও অনেক টাইপ আছে, আমি বলছি না যে এই দুটো টাইপই থাকবে, কিন্তু এক্সপেক্ট করা যেতে 90% এই দুটো টাইপ থাকবে। তো তুমি এই দুটো টাইপও করে যাও তাহলে হয়তো পেয়ে যেতে পারো, ঠিক আছে, সেই জন্য জাস্ট রাখা, আর কিছু না। কিন্তু এমন নয় যে এটা তুমি না পারলে মানে বিশাল কিছু ব্যাপার হয়ে যাবে, কিছু ব্যাপার হবে না, স্কিপ করে দিয়ে পরেরটা চলে যাও, 8 নম্বর করাচ্ছি দেখো না, 9 নম্বরে যাও, ঠিক আছে। এখন এই মুহূর্তে কনফিডেন্স বুস্ট আপ রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট। যেটা পারছো না ছাড়বে, ভাববে না যে ওটা পারছি না, কেন পারছি না, কিছু দরকার নেই। পৃথিবীতে লাখ লাখ লোক লাখ লাখ কিছু পারে না, তাই বলে কি তারা কি অসফল নাকি? একদমই নয়। মানুষ মাত্রই অনেক কিছু পারবে না, এটাই নিয়ম, মানুষ গড নয়, ঠিক আছে। সো ডেফিনেটলি অনেক কিছুই মানুষের দ্বারা ভুল হয়ে মানুষ কিছু পারবে না, এটা ন্যাচারাল ব্যাপার, ঠিক আছে। তুমি যেগুলো পারছো সেগুলোর দিকে ফোকাস করো, এটা বেশি ইম্পর্ট্যান্ট জিনিস। ধরো আমার পরিমিতি আমার স্ট্রং পয়েন্ট, তা আমি দেখবো যে পরিমিতি দিয়ে যাতে আমার কোনো কোশ্চেন না ছাড়ে। যদি আমি দেখি যে আমার পাটিগণিত স্ট্রং পয়েন্ট, আমি দেখবো আমার পাটিগণিতে যেন একটা প্রশ্ন আমার না ছাড়ে, এইভাবে বুঝতে হয়। পাটিগণিতে আমার সিআইএসআই থেকে প্রশ্ন আসবেই আসবে, তো সিআইএসআই যেন আমি ভালো করে যাব, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। কারণ সিআইএসআই বিগত বছর 25বার পড়েছে, সব পরীক্ষাতে পড়ে, এটা আসবেই আসবে। ক্লিয়ার হচ্ছে আশা করি। চলো, তো বলছে নিচের সমীকরণ যদি এটা হয় তাহলে পুনরাবৃত্ত মূল কী। এবার এগুলো কেন করাচ্ছি তাহলে স্যার, আপনি কেন করাচ্ছেন? ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো টাইপ যেহেতু বেশি পড়েছে আগের বছরে, তা আমি যদি করিয়ে রাখি বাই চান্স কমন পেয়ে গেলে তুমি ছেড়ে আসবে না, সেই জন্য করানো, ঠিক আছে। x² প্লাস kx প্লাস k ইকুয়াল টু 0 হলে কে এর কোন মানটা এখানে স্যাটিসফাই করবে, ঠিক আছে। তো কী করে করবো এই প্রশ্নটাকে? দেখো একটু আগে আমি কয়েকটা জিনিস বলেছি, যেমন ধরো এখানে কিছু নেই, তার মানে হচ্ছে এখানে 1 আছে, এটাকে আমি কী ধরবো, আমি এ ধরবো, ওকে। এখানে যেমন ধরো কিছু নেই নয়, এখানে আছে প্লাস কে আছে, তো এই প্লাস কেটাকে আমি বি ধরবো। আর এখানে এই যে কে আছে এটাকে আমি কী ধরবো, এটাকে আমি সি ধরবো বেসিক্যালি, ঠিক আছে। তো একটা ফর্মুলা পাওয়া যায়, ডিসক্রিমিন্যান্ট বলে একে, যাই হোক অত কিছু মনে রাখার দরকার নেই, তোমার ধরে রাখবে b² - 4ac, এটা একটা ফর্মুলা পাওয়া যায়, b² - 4ac। কোন b²? এই বি, কোন এ এই এ, কোন সি এই সি, ঠিক আছে। এইটা যদি ভালো করে বুঝবে, এইটা যদি পয়েন্ট টু বি নোটেড, কী বলছি আমি, এই যে এই জায়গাটা যা বলবো সেটাকে একটু ভালো করে শুনতে হবে। এখানটা যা বলবো, এখানে কি বলেছে, পুনরাবৃত্ত মূল থাকে তোমাদের, ঠিক আছে। কি বলেছে, পুনরাবৃত্ত তোমাদের মূল থাকতে হবে। এইটা ইকুয়াল টু যদি তোমাদের 0 হয় তাহলে মানে ভালো করে বুঝবে, তাহলে তার কিন্তু একটা কি থাকবে, এই যে যেটা লেখা আছে এটা থাকবে, একটা পুনরাবৃত্ত মূল থাকবে, তার কি থাকবে, একটা পুনরাবৃত্ত মূল তার থাকবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি এইটা ইকুয়াল টু 0 হয়, পয়েন্ট টু বি নোটেড, এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে তার একটা কী থাকবে, একটা পুনরাবৃত্ত তার মূল থাকবে বা রুট থাকবে, ঠিক আছে। তো এখানে বি মানে কি, বি মানে তো কে, এই যে কে, বি মানে তো কে এবং প্লাস কে, তো প্লাস k² মানে k² হবে -4, ঠিক আছে। এ মানে কত, এ মানে হচ্ছে 1, এই যে এ মানে কত, এ মানে হচ্ছে 1, তো ইন্টু 1, ঠিক আছে। আর সি মানে কত, সি মানে হচ্ছে কে, ওকে কে, এটা ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি যে k² - 4k ইকুয়াল টু তোমাদের 0। এখান থেকে যদি কে বাইরে আনো তাহলে আমরা দেখতে পাচ্ছি k - 4, k ইন্টু k - 4 ইকুয়াল টু 0। তার মানে কে এর মান আইদার 0 হতে পারে, আর k - 4 ইকুয়াল টু 0, তার মানে কে এর মান কী হতে পারে, 4 হতে পারে। তো কে এর মান আইদার 0 অথবা কে এর মান কী হতে পারে, 4 হতে পারে। কোথায় আছে, অপশান সি, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ইজিলি আমরা এইভাবে অ্যান্সার দিতে পারি, ওকে। এখানে কিন্তু খবরদার এই সমীকরণটাকে এভাবে কেউ লিখতে যাবে না যে k² ইকুয়াল টু 4k, এইভাবে লিখতে যাবে না, তখন কে কেটে গিয়ে এখানে তুমি কে এর মান শুধু 4 বেরোবে। তখন এই জায়গায় তুমি যদি এভাবে করো তখন কে এর মান কী বেরোচ্ছে, শুধু 4 বেরোচ্ছে,
তো কে এর মান শুধু 4, এই যে এটা কিন্তু রং অ্যান্সার, দিস ক্যান নট বি দ্য অ্যান্সার, ঠিক আছে, এটা কিন্তু রং অ্যান্সার। তো এইভাবে কিন্তু করতে যাবে না, এটাকে করার নিয়ম হচ্ছে বেসিক্যালি এইটা, কে ইকুয়াল টু 0, তো কে মাইনাস 4 ইকুয়াল টু 0, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে যে টাইপগুলো কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণে। এবার দ্বিঘাত সমীকরণ কেন, দেখো এখানে যে এ আছে না, ঠিক আছে, এই যে এ কখনো, দেখো দ্বিঘাত সমীকরণ কাকে বলা একটু ছোট্ট করে বলে দিই। এই জায়গায় দেখতে পাচ্ছ যেটা তোমাদের ভ্যারিয়েবলস আছে তার মাথায় স্কোয়ার থাকবে। কোয়াড্রেটিক শব্দের অর্থ হচ্ছে টু রুটস, দুটো স্কোয়ার এখানে থাকবেই থাকবে, কী থাকবে, স্কোয়ার থাকবে। আর এই এ ক্যান নট বি 0, এ ক্যান নট বি 0, তবে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে। এই যে এখানে যদি 1 না দিয়ে তুমি যদি 0 নাও, এখানে 1 না দিয়ে তুমি যদি কী নাও, তুমি যদি 0 নাও, তাহলে দেখো 0-র সঙ্গে এক্স স্কোয়ার গুণ এটাকে 0 করে দেবে। আর যেই 0 করবে তখন এটা লিনিয়ার ইকুয়েশন হয়ে যাবে, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকবে না, কারণ এখানে কোনো কি নেই, স্কোয়ারের কোনো টার্মই এখানে থাকবে না। সেই জন্য এ নট ইকুয়াল টু 0 এবং এই এক্স স্কোয়ার ফরম্যাটটা থাকতে হবে, তবে এটাকে আমরা বলি যে দুটো রুট আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন বলি। ক্লিয়ার হয়েছে, যদিও কোয়াড্রেটিক ইকুয়েশনের ব্রড ডেফিনেশন হয়, আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট বললাম, ঠিক আছে, কারণ ভুল ধরার জন্য লোক থাকে, সেই জন্য বলে দিতে হয়। চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, প্রশ্নটা ইংলিশে থাকলেও প্রশ্নটাকে আমি বুঝিয়ে দিচ্ছি, প্রশ্নটাকে আরপিএ ওয়েবসাইটে পড়ার প্রশ্ন তুলে নিয়েছি, কারণ এদের প্রশ্ন এনটিপিসিতে পড়ে যে হুইচ টাইপ অফ লাইন রিপ্রেজেন্টেড বাই দ্য লাইন এত, ঠিক আছে। দেখো এই যে প্রশ্নটা, এটার মানে হচ্ছে যে ইকুয়েশানটা দেওয়া আছে সেই ইকুয়েশান দুটোর মাধ্যমে কেমন লাইনকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। কনকারেন্ট লাইন কাকে বলা হয়, যখন এই একটা লাইন আছে সাপোজ ধরো, ঠিক আছে, তার উপর যদি আমি আর একটা লাইনকে টেনে দিই, ঠিক আছে, তারপর ওপর ধরো আমি আরেকটা লাইনকে টানছি, এই একটা লাইনকে টানছি, অর্থাৎ হলুদের ওপরেই তোমাদের কালো লাইনটা অবস্থান করছে। এরকম ধরনের লাইনকে বলা হয় কনকারেন্ট লাইন। কী বলা হয়, কনকারেন্ট, মানে যেখানে এটা আছে তার উপরই ওটা আছে। কনকারেন্ট কথার অর্থ হচ্ছে একইভাবে একই স্থানে বিদ্যমান, ঠিক আছে, কনকারেন্ট লাইন। প্যারালাল লাইন বলতে কী বোঝায়, প্যারালাল লাইন হচ্ছে এমন লাইন যে দুটো লাইন পাশাপাশি অবস্থান করে, ঠিক আছে, এবং একে অপরের সাথে সমান দূরত্ব রেখে চলে, ঠিক আছে, একে বলা হয় প্যারালাল লাইন্স। ওকে, ইন্টারসেকশন লাইন মানে কি, ইন্টারসেকশন লাইন মানে হচ্ছে এটাকে বলা হয় ইন্টারসেকশন লাইন, ঠিক আছে, দুটো লাইন যখন একে অপরকে কী করবে, ইন্টারসেক্ট করবে, সেটা যে কোনোভাবে করতে পারে, এটাকে বলা হয় ইন্টারসেকশন লাইন, দুটো লাইন একে অপরকে ইন্টারসেক্ট করেছে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তো তোমাদের বলছে এখানে দেখো দুটো ইকুয়েশন দেওয়া আছে, মানে দুটো লাইন আছে, সেই দুটো লাইন কেমন সেইটা বোঝাতে মানে এখানে বলতে বলা হচ্ছে। হয়েছে ক্লিয়ার, ওকে, চলো অঙ্কটা আমরা করে নেব। দেখো একটু আগে তোমাদের বলেছি এইটাকে আমরা এ বলি, এটাকে বি বলি, এটাকে সি বলি বেসিক্যালি, ঠিক আছে, তো এখানেও সেম জিনিস, এটাকে আমরা এ বলবো। এবার দেখো এখানে এটাও যদি এ হয়, এটাও এ, এই দুইটাও আমাদের এ, তলায় লিখছি, কিন্তু দেখো দুটো এ হয়ে যাবে, ওই জন্য এটাকে আমরা A1 বলবো, এটাকে আমরা A2 বলবো, এটাকে আমরা B1 বলবো, এটাকে আমরা বি, এখানে কিছু নেই মানে -1 আছে, B2 বলবো, -1 কেন, মাইনাস রয়েছে তাই -1 বললাম, ঠিক আছে। এখানে এটাকে আমরা C1 বলবো, এটাকে আমরা কী বলবো, C2 বলবো, ঠিক আছে। ওকে, 3 ধরনের ফর্মুলা তোমাদের হয়, তো আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে ধরো, পয়েন্ট টু বি নোটেড, ধরো A1/A2 ইকুয়াল টু B1/B2, এটা ভালো করে বুঝবে, এটা যদি তোমাদের না হয়, ঠিক আছে, এটা যদি ইকুয়াল টু না হয়, পয়েন্ট টু বি নোটেড, কী বললাম, A1/A2 ইকুয়াল টু B1/B2, এটা যদি না হয়, এটা যদি না হয়, তার মানে এইটার কোনো সলিউশন নেই, আর সলিউশন নেই মানে এটা হচ্ছে ইন্টারসেক্ট করছে, লাইনটা কী করছে, ইন্টারসেক্ট করছে, ঠিক আছে, ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট মানে কি এইটা, ঠিক আছে। তাহলে A1/A2 ইকুয়াল টু B1/B2 যদি না হয়, তখন এই লাইনটাকে আমরা বুঝবো, তখন লাইনের ধরনটা কেমন বুঝবো, আমরা এইটা বুঝবো, বোঝা গেল, ক্লিয়ার, ওকে। নেক্সট, যদি A1/A2, ঠিক আছে, ইকুয়াল টু B1/B2 হয়, A1/A2 ইকুয়াল টু B1/B2 হয়, ঠিক আছে, আর সেটা ইকুয়াল টু যদি C1/C2 হয়, এই তিনটেই যদি সমান হয়, পয়েন্ট টু বি নোটেড, তিনটেই যদি সমান হয়, তখন কোনটাকে বুঝবো, তখন এই ফার্স্টেরটাকে বুঝবো, ঠিক আছে। এটাকে আমি বলে দিচ্ছি, দেখো একটা জিনিস করি, ঠিক আছে, 1 মিনিট, এটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে বড় হাতের এ, এটাকে আমি নাম দিচ্ছি বি, এটাকে নাম দিচ্ছি সি, এটা হচ্ছে সি এর জন্য কন্ডিশন ছিল, ঠিক আছে, এটা হচ্ছে বি এর জন্য কন্ডিশন, বি এর জন্য কন্ডিশন কি, A1/A2 ইকুয়াল টু B1/B2 ইকুয়াল টু C1/C2, এটা যদি হয় তখন তার মানে হচ্ছে এইটা, অর্থাৎ এটা কনকারেন্ট লাইন। কনকারেন্ট লাইন শব্দের অর্থ কি, এর অজস্র সময় থাকতে পারে, অজস্র কী থাকতে পারে, সমাধান থাকতে পারে, যেমন যে কোনো লাইন, একটা লাইন গেছে তার মধ্যে আরেকটা লাইন গেছে, তো এই লাইনগুলো অজস্র বিন্দু দিয়ে তৈরি করা যেতে পারে, সেই জন্য ইনফাইনাইট সলিউশন থাকে,
ঠিক আছে। আর একটা হয় যেটা হচ্ছে এর সলিউশন, এ নামক জিনিসের সলিউশন, সেটা হচ্ছে a1/a2 ইকুয়াল টু b1/b2 বাট নট ইকুয়াল টু c1/c2। ঠিক আছে, a1/e2 ইকুয়াল টু b1/b2 বাট নট ইকুয়াল টু c1/c2। এটা মানে হচ্ছে কোনটা হবে, যেটা বেঁচে আছে সেটা কি, সেটা হচ্ছে আমাদের এখানে এই যে এইটা, সরি কী করলাম আমি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ ছিল, এইটা হচ্ছে বি হবে। ঠিক আছে, আমি আরেকবার লিখে দিচ্ছি, জাস্ট আ মিনিট। কী হবে এখানে, এই যে বি, এটা এই যে বি, এইটার সলিউশন কি, এটা সলিউশন হচ্ছে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 নট ইকুয়াল টু c1/c2। এইটা তো ইকুয়াল টু c1/c2, এটা নট ইকুয়াল টু c1/c2। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা হয় এগুলোর। একটু যদি মুখস্থ কিছুই না, দেখো a1/a2 করেছি, b1/b2 c1/c2, কোনটায় হচ্ছে কোনটায় হচ্ছে না, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। এগুলো একবার চোখের দেখা দেখে গেলে তোমরা পরীক্ষা হলে যদি বাই চান্স পড়ে তোমরা করতে পারবে, সেই জন্য জাস্ট তোমাদের বলে দেবো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো একটা জিনিস, সেটা হচ্ছে এবার এখানে কী হবে, দেখো আমাদের a1 কত 6, ওকে, প্লাস সাইন সমেত তুলবে আর কি, আর a2 কত 2, ওকে, ইকুয়াল টু b1 কত আমাদের -3, ঠিক আছে, আর b2 কত আমাদের -1। দেখো এই -1 এই মাইনাস কেটে বের করে দেবে। ঠিক আছে, আমরা ইকুয়াল টু দিয়ে লিখছি, এখন জানি না হবে কি না। এটা কত আমাদের 10, এটা কত আমাদের 9। ঠিক আছে, তা আমরা একটা জিনিস ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এইটাও কিন্তু 3/1 দিচ্ছে, কিন্তু 3/1 3/1 দুটোতে আছে, কিন্তু এটা নট ইকুয়াল টু 10/9, মানে কোনটা এলো, বি এর, বি অপশান, বি এইটার সঙ্গে এটা ম্যাচ করে যাচ্ছে। দেখো এটার সঙ্গে এটা ম্যাচ করে যাচ্ছে, বি কোনটাতে ছিল, এইটাতে প্যারালাল লাইন, তার মানে দিস অ্যান্সার উইল বি কারেক্ট। ওকে, তো আমি তোমাদের সূত্রটাকে ব্যাখ্যা করলাম, বললাম, এত কিছু বললাম বলে দেরি হলো, বাট যখন পরীক্ষা হলে করবো, দেখো উইদিন সেকেন্ডে অ্যান্সার চলে আসবে, উইদিন সেকেন্ডে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। কোঅর্ডিনেট জিওমেট্রি ইজ ভেরি ইজি, যদি তুমি ভালো করে শিখতে চাও, তাহলে আমি তোমাদের জন্য যেটা বললাম জিনিসটা দেখাই একটু। দেখো এই মুহূর্তে এই দুটো ব্যাচ সব থেকে পারফেক্টলি তোমরা নিচ্ছ আমি দেখছি, তো আমরা তাদের জন্য একটা কুপন সেট করেছি। আগে বলে দিই ব্যাচ দুটো কিসের, যেটা বলছিলাম যে কোঅর্ডিনেট জিওমেট্রি, ত্রিকোণমিতি, জ্যামিতি, পরিমিতি, বীজগণিত, তার সঙ্গে পাটিগণিত এবং অ্যাডভান্স লেভেলে এইগুলো থাকবে। টোটাল ব্যাচের যে প্রাইস আছে সেটা হচ্ছে 599 টাকা। ঠিক আছে, টোটাল ব্যাচের যে প্রাইস আছে সেটা 599, বাট যদি কেউ এই যে বিক্রম ব্যাচ এইটা যদি কেউ কেনে, ঠিক আছে, এইটা ধরো কেউ কিনেছে এই যে বিক্রম ব্যাচ, যেটা কিনা আমাদের মক টেস্ট সমেত টোটাল ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটেই করানোর ব্যাচ। এখানে ফিজিক্সের নিউমেরিক্যাল, কেমিস্ট্রির যাবতীয় যা কোশ্চেন্স, শুধু তাই নয় চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট এখানে থাকবে। ঠিক আছে, এটার যে ভ্যালিডিটি আছে সেটা হচ্ছে নেক্সট ইয়ার 31 মার্চ অবধি আছে। এই দুটো ব্যাচেরই ভ্যালিডিটি আছে যে 31 মার্চ 2026 অবধি আছে। ঠিক আছে, 2026, পয়েন্ট টু বি নোটেড, 31 মার্চ 2026 হচ্ছে এর ভ্যালিডিটি। এটা গেল প্রথম পয়েন্ট। এবার এই যে এই দুটো একে অপরের সঙ্গে লিঙ্কড কেন, মানে কেউ যদি শুধু এই বিক্রম ব্যাচটা কিনে রাখে, এনসিইআরটি যেটা সায়েন্সের, যেটা টোটাল কম্বো ব্যাচ, সায়েন্স কম্বো যেটা, ঠিক আছে, যদি এটা কেউ কেনে 499-এ, ঠিক আছে, এবং সে দেখলো আমি যাব হচ্ছে ম্যাথ কিনতে, সে যদি এটা কেনার পর, পয়েন্ট টু বি নোটেড, এটা কেনা হয়ে গেছে, এটা কিনতে যাচ্ছে, কোনটা কিনতে যাচ্ছে, এইটা কিনতে যাচ্ছে, ঠিক আছে, তখন সে ইউজ করবে 500 কুপন, 500 কুপন কোডটাকে সে ইউজ করবে। কী করবে, 500 কুপন কোডটাকে সে ইউজ করবে, করলে তার যে ছাড় পাবে সেটা হচ্ছে 299, সে ডিসকাউন্ট পাবে। 299 সে কী করবে, সে ছাড় পেয়ে যাবে, ডিসকাউন্ট পেয়ে যাবে, মানে যেটা 599 টাকার কোর্স সে সেটাকে 300 টাকায় কিনতে পারবে। ক্লিয়ার হয়েছে আশা করি। এর জন্য তোমাকে যেতে হবে আমাদের কমেন্টে যে অ্যাপ আছে সেই অ্যাপে তোমাকে যেতে হবে, গিয়ে তোমরা এটাকে কিন্তু অ্যাভেল করতে পারবে। আবারও বলে দিই, অনেকে ভুল করছে, বুঝতে পারছে না, তাদেরকে বলে দিই, সেটা হচ্ছে তুমি এনসিইআরটি বিক্রম ব্যাচ কিনে রেখেছো 499 টাকা দিয়ে, তুমি যদি এইটা কিনতে যাও, এই যে পাটিগণিত এবং অ্যাডভান্স যদি কিনতে যাও, তাহলে তুমি কিন্তু ছাড় পাবে। শুধু পাটিগণিত যখন কিনবে তখন কী করবে বলে দিচ্ছি, আগে ভালো করে বোঝো। এনসিইআরটি যখন তুমি কিনে রেখেছো, তুমি এইটা কিনতে যাচ্ছ, তখন তুমি 500 এই কুপন কোডটা ইউজ করবে, যখন তুমি পেমেন্ট করবে, কুপন কোড ইউজ করে অ্যাপ্লাই করবে, করে পে অনলাইন করবে, দেখবে তুমি তখন 299 টাকা ছাড় পাবে। এরকম এখানে লেখাও আছে, যারা সায়েন্স বিক্রম ব্যাচের ছাত্র তারা কুপন কোড 500 ইউজ করো, করে আরও অতিরিক্ত ছাড় পাও। এটা কিন্তু ছাড়ই আছে, একটা মেন প্রাইস আছে, তার থেকে এটা ছেড়েই রাখা আছে, আরও তোমরা 299 টাকা ছাড় পাবে। কারা, যারা বিক্রম ব্যাচের অলরেডি স্টুডেন্ট, বারবার বলছি। আর একটা জিনিস বলি, যারা উল্টোটা করছে মানে কি, যারা প্রথমে ম্যাথ কিনছে, পয়েন্ট টু বি নোটেড,
যারা কী করছে, যারা প্রথমে ম্যাথ কিনছে, অর্থাৎ তারা হয়তো 599 টাকা দিয়ে ম্যাথটা কিনেছে, তারাই সায়েন্সের কম্বোটা করতে চাইছে, অর্থাৎ যারা এদিক থেকে এদিকে আসতে চাইছে। এটা তো এই থেকে এদিকে বললাম, যারা এই থেকে এদিকে আসতে চাইছে তাদের জন্য ব্যবস্থা আছে, সেটা হচ্ছে তারা ইউজ করবে 501 কুপন। তারা ইউজ করবে কি 501 কুপন, তখনও তারা এই 299 টাকায় ছাড় পাবে যখন তারা এই সায়েন্সের বিক্রম ব্যাচটা কিনবে। ক্লিয়ার? অর্থাৎ তোমাকে ম্যাথ কেনার পরে তুমি যদি সায়েন্সের বিক্রম ব্যাচ কেনো, তখন তুমি 501 টাকা, যখন সায়েন্সের বিক্রম ব্যাচে তুমি পেমেন্ট করছো 501 টাকা, তুমি 501 টাকা বলছি, 501 তুমি কুপন কোড দেবে এবং তুমি কিন্তু 299 টাকা ছাড় পাবে। আর যখন তুমি বিক্রম ব্যাচ কেনার পর ম্যাথ কিনতে যাচ্ছ, তখন তুমি 500 লিখবে কুপন কোডে, তখনও তুমি সেম 299 টাকা ছাড় পাবে। অর্থাৎ দুটো ক্ষেত্রেই ছাড়ের ভ্যালু 299, মানে প্রায় 300 টাকা ছাড় পাবে। এদিক থেকে যদি এদিকে যাও, হলুদটা যদি হয়, তখন তুমি 500 কুপন কোড লিখবে, আর যদি তোমার ম্যাথ থেকে সায়েন্সে আসতে চাও, তখন তুমি 501 কুপন কোড লিখবে। ক্লিয়ার হয়েছে? কিন্তু যে কোনো একটা ব্যাচ কিনে তারপর আরেকটা ব্যাচ তোমাকে কিনতে হবে, তবেই এই কুপন কোডের সুবিধাটা তুমি পাবে। ঠিক আছে, এটা হচ্ছে গেল। আর পুরো কোডের যে ভ্যালিডিটি, পুরো কোর্সের যে ভ্যালিডিটি, সেটা হচ্ছে 31 মার্চ 2026 অবধি আছে। যে কোনো তুমি পরীক্ষা দেবে, এটা সব পরীক্ষার জন্য, নট অনলি রেলওয়ে সিএইচএল সিজিএল যাবতীয় যা পরীক্ষা আছে সব এখানে তোমাদের কভার আপ হয়ে যাবে। খুবই কম প্রাইসে পাওয়া যাচ্ছে, এটাকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, প্রাইস হয়তো আরও কমতে পারে, বাট আপাতত আমাদের এই প্রাইস আছে। কবে কমবে সেটা আমার জানা নেই, বাট কারণ এটা আমি ডিসিশন নেই না, বাট এটা আছে। ঠিক আছে, তো যাই হোক, আমরা চলো আমাদের কোশ্চেন্সে চলে যাই। 10 দাগের প্রশ্ন দেখো, বলেছে রহিমের এক পুত্র এক কন্যা আছে। ঠিক আছে, পিতার বয়স, পিতা মানে রহিম নিজেই এখানে। ঠিক আছে, তো পিতার বয়স মানে রহিমের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তো রহিম এবং পুত্র, ঠিক আছে, পুত্র, অর্থাৎ এটা যদি 4 হয় এ হবে 1। ঠিক আছে, নেক্সট কী বলেছে, তার কন্যার বয়স তার মায়ের বয়সের 1/3। ঠিক আছে, তো এখানে লিখছি আমরা কন্যা, আর এখানে লিখছি আমরা মা। ঠিক আছে, কন্যার বয়স কি বলছে, তার মায়ের বয়সের 1/3, অর্থাৎ মায়ের বয়স যদি 3 হয়, কন্যার বয়স হবে 1। ঠিক আছে, আচ্ছা, এবার কি বলেছে দেখো, এবার কি বলেছে দেখো, বলেছে যে রহিমের স্ত্রীর বয়স রহিমের বয়সের চেয়ে 6 বছর কম। মানে রহিম এবং স্ত্রী, এটা অ্যাকচুয়ালি কন্যার মা মানে তো রহিমের স্ত্রী। ঠিক আছে, এদের বয়সের যে ডিফারেন্স, সেটা রিয়েল ডিফারেন্স, প্রকৃত ডিফারেন্স, সেটা কত, 6 বছর। সেটা কত, 6 বছর। ঠিক আছে, এটা বলেছে আমাদের। আর এখানে কি লিখেছে, এখানে বলেছে যে এবং কন্যার বয়স তার পুত্রের বয়সের চেয়ে 3 বছর কম। ঠিক আছে, এবার দেখো, কন্যা যেহেতু নিচে লেখা রয়েছে, পয়েন্ট টু বি নোটেড, কন্যা যেহেতু কোথায় লেখা রয়েছে, কন্যা যেহেতু কোথায় লেখা রয়েছে, দেখো ভালো করে, কন্যা যেহেতু নিচে লেখা রয়েছে। ঠিক আছে, ইয়েস আর নো বলো, কন্যা নিচে লেখা আছে। ঠিক আছে, তো যখন আমরা ছোট থেকে বড়টাকে বিয়োগ করি, তখন আমাদের মাইনাসে আসে। তো এখানে আমরা কী লিখবো, মাইনাস আমরা 3 লিখবো। ঠিক আছে, মাইনাস আমরা কী লিখবো, 3 লিখবো। বড়টা বুঝলে কি বুঝলে না, আবারও বলছি, ভালো করে বোঝো। আচ্ছা, এটা 3 বছর, এটা এই যে বলেছে কন্যার বয়স তার পুত্রের বয়সের চেয়ে, এটা হবে 3। ঠিক আছে, 3 বছর বেশি। তোমরা এটাকে দেখে নাও, 3 বছর বেশি, মানে কন্যার বয়স পুত্রের বয়সের চেয়ে 3 বছর বেশি, মানে দুজনের মধ্যে গ্যাপ কত হবে, 3। মানে আমি বলছি, ধরো -6, মানে +6 আর 9কে আমরা +6-এর সঙ্গে, একবার ভালো করে বলি, 6 থেকে আমরা 9কে বিয়োগ করছি, তখন আমাদের কিন্তু মাইনাসে আসবে। ঠিক সেরকম পুত্রের বয়স কন্যার থেকে কম, তো উপরে ছোটোটা রয়েছে, তার থেকে বিয়োগ করলে নিচে আমাদের মাইনাস আসবে, ওই জন্য -3 লিখেছি। এটা 3 হবে। ঠিক আছে, আচ্ছা, এবার কি বলছে দেখো, এবার তোমাদের বলছে যে, জাস্ট এ মিনিট, ইয়েস, না, এবার কি বলছে, এই দুটো কিন্তু আমাদের রয়েছে হচ্ছে রিয়েলে। তোমাকে জিজ্ঞেস করেছে যে রহিমের স্ত্রীর বয়স কত, অর্থাৎ রহিম এবং রহিমের স্ত্রীর মধ্যে গ্যাপ কত, 6 বছরের, পুত্র এবং কন্যার মধ্যে গ্যাপ কত, 3 বছরের। কিন্তু আমরা এখানে -3 লিখেছি কেন, কারণ ওপরে ছোটোটা রয়েছে। তাই তো এইসব ক্ষেত্রে আমরা কী করি, একটা দারুণ পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে এর সঙ্গে এটাকে গুণ করো, এখানে লেখো কত হবে, 4-এর সঙ্গে 1 গুণ করলে 4। ঠিক আছে, আর এর সঙ্গে এটাকে গুণ করো, এখানে লেখো কত হবে তোমাদের, 3-এর সঙ্গে 1 গুণ করলে হয় তোমাদের 3। দুটোর মধ্যে ডিফারেন্স নাও, কত হবে তোমাদের, 1। ওকে, এটা গেল। নেক্সট আরেকটা কাজ করো, সেটা হচ্ছে এর সাথে এটাকে গুণ করো এবং এই নিচে লেখো। তো -3-এর সঙ্গে 3কে গুণ করলে কত হচ্ছে আমাদের হয় হচ্ছে -9। ঠিক আছে, আর এর সাথে এটাকে গুণ করো, এখানে লেখো কত হয় তোমাদের, 6। ঠিক আছে, আর এই দুটোর মধ্যে বিয়োগ করো, তো 6 - -9 কত হবে তোমাদের, 15। 6 - -9 কী হয় তোমাদের, 15। ঠিক আছে, এটা একটা ব্যাপার, এগুলো এটা একটা ফর্মুলা, এবং তার মানে মনে রাখবে, এই যে 1 আর যে 15 সেই দুটো ইকুয়াল হয়, তাহলে 1-এর ভ্যালু আমাদের 15 সমান হয়। 1-এর ভ্যালু কী হয় আমাদের, 15 সমান। তাহলে রহিমের ভ্যালু কত হবে, 4 হচ্ছে রহিম,
4-এর ভ্যালু হবে তোমাদের 15 ইন্টু 4 মানে 60। কী জিজ্ঞেস করছে তোমাদের রহিমের স্ত্রীর বয়স কত? দেখো রহিমের স্ত্রী রহিমের থেকে 6 বছরের ছোটো, তা 60-এর থেকে 6কে বিয়োগ করে দাও, কত হবে তোমাদের? 54 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোথায় আছে? সি। বোঝা গেল? ইয়েস। চলো পরের প্রশ্নে যাব। দেখো এটা একটা অ্যাভারেজের অঙ্ক। আমি একটা কথা বলি, অ্যাভারেজের অঙ্কে মনে রাখবে যদি কোথাও এক্স জন থাকে আর অ্যাভারেজ ধরো ওয়াই করে কমে যাচ্ছে, তার মানে এক্স জনের প্রত্যেকের থেকে কিন্তু অ্যাভারেজ ওয়াই করে কমছে। মানে আমি বলতে চাইছি, ধরো এটা একটু বলে দিই, এই কনসেপ্টটা যদি না বোঝো তাহলে অঙ্কটা করলে বুঝতে পারবে না। ধরো এখানে রাম আছে বা এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানে জেড আছে, এদের অ্যাভারেজ গড় বয়সের গড় হচ্ছে 30, ঠিক আছে। যখন ওয়াই বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন এদের বয়সের গড় হয়ে যাচ্ছে 25। এই দুজন থেকে যাচ্ছে, তাদের বয়সের গড় হয়ে যাচ্ছে 25। তার মানে ওয়াই কিন্তু এর থেকেও 5 বার করে নিচ্ছে, এর থেকেও 5কে বার করে নিচ্ছে, কারণ ছিল 30। এই 30 থাকার অর্থ, গড় 30 থাকার অর্থ এক্সেরও বয়স 30, ওয়াইয়েরও বয়স 30, জেডেরও বয়স 30, গড়ে 30। অ্যাকচুয়ালি 30 নাও হতে পারে, প্রত্যেকের বয়স অ্যাকচুয়ালি 30 নাও হতে পারে, কিন্তু গড়ে 30। গড়ে 30 শব্দের অর্থ প্রত্যেকের 30, গড়ের হিসাবে গড় দেখছে প্রত্যেকের বয়স 30। কিন্তু যেই ওয়াইকে আমরা বার করে দিচ্ছি, তখন এদের বয়স 25 হয়ে যাচ্ছে, এরও 25 হয়ে যাচ্ছে, এরও 25 হয়ে যাচ্ছে। তা 30 থেকে এর বয়স 25 হয়ে গেছে, এরও 30 থেকে বয়স 25 হয়ে গেছে। তার মানে কী হয়েছে? -5 হয়ে গেছে। অর্থাৎ এই যে ওয়াই যখন বেরিয়ে যাচ্ছে, তখন ওয়াই কিন্তু প্রত্যেকের থেকে 5 করে এক্সট্রা নিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে ওয়াইয়ের তো অলরেডি দেখো 30 ছিল, ঠিক আছে, ও আরও 5 করে 10 নিয়ে বেরিয়ে গেছে, তার মানে ওয়াইয়ের অ্যাকচুয়াল বয়স ছিল 40, ঠিক আছে। এইভাবে আমরা অঙ্কটাকে ওরালি মুখে মুখে এত বড় অঙ্ককে সলভ করা যায়, জাস্ট এই যে কনসেপ্ট বললাম এই কনসেপ্টের উপর বেস করে, ঠিক আছে। তো যে কনসেপ্টটা বললাম সেটা যদি বুঝতে পেরে থাকো, তাহলে এই অঙ্কটা করা তোমার জন্য খুব একটা টাফ হবে না। কি বলছে দেখো, বলছে যে তোমার একটা ক্লাসে 25 জন স্টুডেন্ট ছিল, ঠিক আছে, 25 জন স্টুডেন্ট ছিল, এটা মুখে মুখে করে ফেলা যায় অঙ্কটাকে, এবং তাদের গড় নাম্বার ছিল 19। তার মানে 25 জনের প্রত্যেকে 19 করে পেয়েছে। পরে শিক্ষক বুঝলেন যে যেই দুজনের নাম্বার 14 আর 15 ছিল, 14 আর 15 ছিল, ঠিক আছে, তাদের নাম্বার বেসিক্যালি 18 আর 19 ধরা হয়েছে, ঠিক আছে। কি বুঝলেন? যে 14 আর 15, যে দুজনের নাম্বার 14 আর 15 হয়েছে, অর্থাৎ যাদের নাম্বার অ্যাকচুয়ালি 14 অ্যাকচুয়ালি 15, তাদের নাম্বার বেসিক্যালি 18 ধরা হয়েছে আর 19 ধরা হয়েছে। তাদের ধরা হয়েছে কত? 18 আর 19। তার মানে এক্সট্রা কত ধরা হয়েছে? এক্সট্রা 4 ধরা হয়েছে। এখানে এক্সট্রা কত ধরা হয়েছে? 4 এক্সট্রা ধরা হয়েছে, মাইনাস এখন দেবো না, দিলে বুঝতে পারবে না, আসলে মেন্টাল ক্যালকুলেশন করছি তো মাইনাসটা পড়ে যাচ্ছে। এক্সট্রা কত দেওয়া হয়েছে? 4। এখানে এক্সট্রা কত দেওয়া হয়েছে? 4। তাহলে এক্সট্রা দেওয়া হয়েছে, এই এক্সট্রাগুলোকে কী করতে হবে? বের করে নিতে হবে, তবেই তো অ্যাকচুয়াল গড় পাওয়া যাবে। তার মানে আমি কি করতে পারি? আমি 4 আর 4কে মাইনাস করে দেবো। এক্সট্রা ধরা হয়েছিল না, 14 আর 15 ছিল, কিন্তু ধরা হয়েছিল 18 আর 19, এক্সট্রা ধরা হয়েছিল, এক্সট্রা বার করে দিতে হবে। অর্থাৎ কত এক্সট্রা বেরিয়ে যাবে? 8 এক্সট্রা বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে বলে মাইনাস লিখছি, ঠিক আছে। এবার এই যে গড়ে যা বেরোয় তা প্রত্যেকের থেকে বেরোয়, তাহলে 8 তো টোটালে বেরোবে, কিন্তু প্রত্যেকের থেকে তাহলে কত করে বেরোবে? পয়েন্ট টু বি নোটেড, ভালো করে বুঝবো। যখন গড় কমে তখন প্রত্যেকের থেকে কমবে, তাহলে টোটালে 8 মাইনাস হবে, টোটালে 8 মাইনাস হবে। তার মানে 25 জনের প্রত্যেকের কাছ থেকে কিছু 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 করে নেবে এবং ওভারঅল 8 বেরিয়ে যাবে। তাহলে এই 25 জনের কাছ থেকে কত করে নিলে ওভারঅলে 8 বেরোবে? তো 8কে আমরা 25 দিয়ে ভাগ করলে সেই প্রত্যেকের কাছ থেকে কত করে নেবে পেয়ে যাব। পয়েন্ট গেল 75, 2 50, অর্থাৎ 0.32 প্রত্যেকের কাছ থেকে, 25 জনের প্রত্যেকের কাছ থেকে তুমি যদি 0.32 করে নাও, তাহলে ওভারঅল তোমার 8 কমে যাবে, ঠিক আছে। 8 কমানোর দরকার, ঠিক আছে। আর ওভারঅল যা কমবে তাকে আমরা গড় বলি। তো আগে গড় ছিল কত? আগে গড় ছিল 19, ঠিক আছে। তাহলে ওভারঅল গড়ে 0.32 কমে যাবে। তাহলে 0.32 কমা মানে কি? 8, 3 আর 1 4 মানে 6, 0.68 কার লাস্টে আছে? 6868, আর এখানে 1 মানে 18, তাই তো হবে। 2 কত? 8, 3 আর 1 6, 3 আর 1 4 মানে 6, হ্যাঁ ঠিক আছে, এইটা 18 উইল দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। ওকে, বুঝতে পারলি কিনা বল? ওকে, চলো পরেরটায় যাব। এই অঙ্কটাকে আমরা ইজিলি অ্যালিগেশনের মাধ্যমে সলভ করতে পারি। কীভাবে দেখে নাও। বলেছে একটা কোম্পানিতে 700 জন পুরুষ এবং 300 জন মহিলা আছে। তার মানে টোটাল পুরুষ এবং মহিলার মধ্যে যে রেশিও দাঁড়াবে সেটা হচ্ছে 7:3 দাঁড়াবে।
তারপর বলছে মহিলা নিযুক্ত ছিলেন এবং গড় মজুরি ছিল 450। তাহলে গড় মজুরি কী ছিল? 450 ছিল। এটা হচ্ছে গড় মজুরি, ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকের মজুরি। গড় মানে আমি কী বলেছি? প্রত্যেকের, ঠিক আছে। তার বলছে যদি একজন পুরুষ এবং একজন মহিলার চেয়ে 50 টাকা বেশি পান, তার মানে একজন মহিলা যদি এক্স পান, এটা হচ্ছে ফর মহিলা, তাহলে পুরুষ কত পাবেন? পুরুষ পাবেন হচ্ছে x+50। আর আমরা একটা এখানে রেশিও পেয়েছি কত? 7:3। তাহলে দেখো এটা কেমন ফরম্যাটে লিখেছি আমি, ডেফিনেটলি বুঝতে পারছো আশা করি। এটা টোটালি আমরা লিখে ফেলেছি অ্যালিগেশনের ফরম্যাটে, ঠিক আছে। এবার আমরা জানি যে এর মধ্যে যে ডিফারেন্স থাকে সেটাই এখানে কিন্তু এই রেশিওর অনুপাতে কিন্তু কী হয়? ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো এই পুরুষের মজুরি আর মহিলার মজুরি এদের মধ্যে ডিফারেন্স কত? 50, ঠিক আছে। এদের মধ্যে এই 50টা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো টোটাল হচ্ছে 10, 7 + 3 10। 10-এর ভ্যালু যদি 50 হয়, ঠিক আছে, তাহলে 1-এর ভ্যালু হবে 5, আর 7-এর ভ্যালু হবে তোমাদের 7 × 5 মানে 35, ঠিক আছে। আর 3-এর ভ্যালু তোমাদের হবে 3 × 5 মানে 15, ঠিক আছে। 1-এর ভ্যালু যদি 5 হয়, 7-এর ভ্যালু হবে 7 × 5 = 35, 3-এর ভ্যালু হবে 3 × 5 = 15, ঠিক আছে। এবার আমরা অ্যালিগেশনে কী করি সবাই জানো তোমরা, যে এ দুটোর মধ্যে বিয়োগফল করলে এটা বেরোয়, আর এ দুটোর মধ্যে বিয়োগফল করলে এটা বেরোয়। তো আমরা যে কোনো একটাকে নিতে পারি, ঠিক আছে। এবার দেখো এখানে বড় হচ্ছে এ, তো x+50 থেকে কিন্তু আমাদের 450 বাদ যাবে। কারণ মনে রাখবে এই যে 450 এটা হচ্ছে মাঝখানের ভ্যালু, ঠিক আছে। এখানে একটা ভ্যালু আছে, তার মাঝখানে আছে 450, তারপরে আবার একটা ভ্যালু আছে। এইটা হচ্ছে x+50, এটা হচ্ছে সেই 450, এটা হচ্ছে x। তাহলে তুমি বুঝতে পারছো 450 মাঝখানে অবস্থান করছে, তার মানে x+50 আর x এর মধ্যে কেউ একটা 450 থেকে বড় হবে। এখন দেখো এক্সের থেকে তো x+50 বড়, তার মানে x+50 সবার থেকেই বড়। ক্লিয়ার হয়েছে? ওই জন্য আমরা কী করবো, x+50 থেকে কিন্তু 450কে বাদ দেবো। এটা আমি একবার বলে দিলাম জাস্ট, ওকে। এবং সেইটা ইকুয়াল টু কী বললাম, এখানে 15 দাঁড়াবে, ঠিক আছে। তো ক্যালকুলেট করো x+50, তাহলে এটা হয়ে যাবে 400, এবং ডেফিনেটলি এটা -400 দাঁড়াবে, সেটা ইকুয়াল টু আমাদের 15 দাঁড়াবে। সেটা যখন এদিকে যাবে, ঠিক আছে, সেটা যখন এদিকে যাবে তখন এটা হয়ে যাবে 415। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অপশান ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সেটা কী হবে? মহিলার দৈনিক মজুরি আমরা এক্স ধরেছিলাম, এক্স এর ভ্যালু কত বেরিয়েছে? 450। ক্লিয়ার হচ্ছে? ভেরি ইজি কোশ্চেন্স ছিল, তাদের কাছে ইজি যারা অ্যালিগেশন ইউজ করবে, নইলে কিন্তু টাফ হয়ে যাবে, ওকে। চলো নেক্সট, এই ধরনের প্রশ্নকে এইভাবেই করবে, জাস্ট একবার দেখে যাও কীভাবে করতে হয়। এই ধরনের প্রশ্ন কিন্তু রেলের পরীক্ষা আকছার আসে, ঠিক আছে। চলো আমরা পরেরটায় যাব, এরপরে কিন্তু জ্যামিতি আছে আমাদের। আচ্ছা 14 দাগ দেখো কি বলছে। বলছে 10 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত আছে, ঠিক আছে। চলো একটা বৃত্তকে নিয়ে নেওয়া যাক। তো আমার একটা বৃত্তকে নিলাম, কি বলছে দেখো, বলছে 10 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত আছে। তাই এই বৃত্তের যদি এইটা যদি আমাদের ধরে নিচ্ছি, আমাদের যদি বিন্দু হয় মানে যদি কেন্দ্র হয়, তাহলে এর যে ব্যাসার্ধ হবে এখান থেকে এইটা, এটা তোমাদের 10 সেমি। তো আমি এদিকে আঁকছি, ঠিক আছে, 10 সেমি, এটা তোমাদের 10 সেমি, ওকে। নেক্সট কী বলছে, বলছে এই বৃত্তে 12 সেমি এবং 16 সেমি প্রতিটি এক্স ওয়াই এবং পি কিউ সমান্তরাল জ্যা রয়েছে। তার মানে এই বৃত্তে দুটো জ্যাও আছে। কোন দুটো জ্যা? ধরো এইটা হচ্ছে তোমাদের, এইটা একটা জ্যা, ওকে, আর এইটা আর একটা জ্যা, এবং এরা একে অপরের সমান্তরাল, ঠিক আছে। এবং বলেছে উভয় জ্যা কেন্দ্র থেকে বিপরীত দিকে অবস্থিত। দেখো এটা বলেছে, সেই জন্য আমি কেন্দ্র থেকে দেখো বিপরীত দিকে এঁকেছি। তোমাদের বলছে জ্যাগুলির মধ্যে দূরত্ব কত। এই কালোটা হচ্ছে তোমাদের রেডিয়াস, ঠিক আছে। তাহলে দেখো এই রেডিয়াসটাকে আমি তো এদিকেও টানতে পারি, যদি ওদিকেও টেনে থাকি তাহলে ডেফিনেটলি আমি এই রেডিয়াসটাকে কী করতে পারি, এদিকেও টানতে পারি। ক্লিয়ার? যদি একটু বেঁকে যায় তোমরা দেখে ধরে নিও এটা একদম একটাই প্যারালাল লাইন তৈরি হয়েছে, এটা ধরে নিও, ঠিক আছে। আচ্ছা আমরা এই যে বিন্দু, এই বিন্দু থেকে তো এইখানে একটা রেডিয়াসকে টানতে পারি, অর্থাৎ ব্যাসার্ধকে টানতে পারি, এবং এখানেও একটা ব্যাসার্ধকে আমরা টেনে রাখতে পারি। ক্লিয়ার হয়েছে আশা করি? দেখো এখানে একটা সুন্দর ফিগার তৈরি হলো। এই ফিগারটা তুমি যদি আঁকতে পারো তাহলে তুমি এটাকে সলভ করতে পারবে বেসিক্যালি, ঠিক আছে। আমি আরও বলে দিচ্ছি কী হয়েছে। দুটো জ্যা আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। এই পি কিউ আর এক্স ওয়াই হচ্ছে দুটো জ্যা, এবং এরা এই যে বৃত্ত, ধরে নাও এটা ও, এই হচ্ছে বৃত্তর কেন্দ্র, এই কেন্দ্রের সমান মানে দুটো বিপরীত সমান পাশে অবস্থান করছে, ঠিক আছে। বিপরীত সমান পাশে না, বিপরীত পাশে অবস্থান করছে, তাই বলা আছে, ঠিক আছে। এর মধ্যে দূরত্ব কত? দূরত্ব কোনটা? ধরো এই যে আমি যদি বলি এটাকে এম, এটাকে এন বলি, তাহলে হচ্ছে এই যে এম এন, জাস্ট ইয়েস, এই যে এম, এটাকে যদি এন বলি, তাহলে এই যে এম এন এটাই হচ্ছে দূরত্ব,
ঠিক আছে, এইখান থেকে এটাই হচ্ছে ডিস্টেন্স। তোমাকে এই ডিস্টেন্সটা মাপতে বলেছে, দুটোর মধ্যে ডিস্টেন্স কত মাপতে বলেছে। মনে রাখবে ডিস্টেন্স অলওয়েজ লম্ব হয়। কি বললাম, ডিস্টেন্স অলওয়েজ লম্ব হয় বলতে যখন আমরা জ্যামিতিতে ডিস্টেন্স মাপি, ঠিক আছে, তখন সেটা শর্টেস্ট ডিস্টেন্সটাকে ডিস্টেন্স ধরা আর সেটা লম্বই হয়। শর্টেস্ট যে ডিস্টেন্স সেটাকে ডিস্টেন্স ধরা এবং সেটা লম্ব হয়। দেখো কীভাবে করো, মনে রাখবে এই যে তোমাদের রেডিয়াস মানে ব্যাসার্ধ, এইখানে যে রেডিয়াসটা রয়েছে, এই যে রেডিয়াস রয়েছে, এই যে রেডিয়াস, এইটা কিন্তু এই যে এক্স ওয়াই জ্যাকে সমান দুটো খণ্ডে ভাগ করবে, কারণ এটা এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। সিমিলারলি এদিকে এই যে ON, এই যে রেডিয়াস, এটাও কিন্তু PQকে সমান দুটো করবে ভাগ করবে, কারণ এখানে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। তার মানে দেখো এক্স ওয়াইয়ের যে তোমাদের টোটাল ছিল 12, তার মানে এদিকে সেটা হয়ে যাবে 6, এদিকে হয়ে যাবে 6। সিমিলারলি PQ এর ছিল 16, তাহলে এটা হয়ে যাবে তোমাদের 8। ঠিক আছে, আর দেখো এইটা যদি আমাদের রেডিয়াস হয়, এটাও তো আমাদের রেডিয়াস, তার মানে এটা হয়ে যাবে আমাদের 10। সিমিলারলি ভালো করে বুঝবে, সিমিলারলি এটা যদি আমাদের রেডিয়াস হয় তাহলে এটাও তো আমাদের রেডিয়াস, তাহলে এটা হয়ে যাবে কত, এটাও হয়ে যাবে আমাদের 10। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। তো এখানে দেখো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, দেখো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দুপাশে তৈরি হয়েছে। ঠিক আছে, তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী জানি আমরা, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। অতিভুজ কোনটা, এই যে OX হচ্ছে অতিভুজ। ঠিক আছে, OX এর ভ্যালু কত দেওয়া আছে 10, 10 স্কোয়ার মানে 100। ভূমির ভ্যালু আমাদের বার করতে হবে, লম্বের ভ্যালু দেওয়া আছে আমাদের 36। দেখো এটাকে ইজিলি করা যেত পাইথাগোরিয়ান ট্রিপলেট দিয়ে, বাট আমি তবু তোমাদের করে দিচ্ছি। এখান থেকে ভূমির যে ভ্যালু পাচ্ছি সেটা আমরা কী পাচ্ছি, 100 মাইনাস 36 মানে কত আমাদের 64। ঠিক আছে, তো ভূমির যে ভ্যালু আমরা পাবো সেটা আমরা কত পাবো, 8 পাবো, কারণ ভূমি স্কোয়ার আছে, এটাকে কী করতে হবে, স্কোয়ার রুট করতে হবে, তো 8 পেয়ে যাবো। তার মানে এখানে আমরা কী পাচ্ছি, এই যে গ্যাপটা এটা আমরা কত পাচ্ছি, এটা আমরা 8 পাচ্ছি। ঠিক আছে, পয়েন্ট এটা অ্যাকচুয়ালি 8, 6, 10 মানে 6, 8, 10 এটা একটা ট্রিপলেট হয়। ঠিক আছে, এটা যদি 6 হয় এটা 10 হয়, এটা 8ই হবে। সিমিলারলি এটা যদি 8 হয় এটা 10 হয়, তাহলে এটা কত হবে, এটা 6ই হবে। ঠিক আছে, তো তোমাদের এই 8 আর 6-এর মধ্যে দুটোকে যোগ করে দিতে হবে, তবেই আমরা MN এর ভ্যালু পাবো, সেটা কত হবে, সেটা হবে আমাদের 14। তো কারেক্ট অ্যান্সার কী হবে এখানে আমাদের 14। এগুলো খুবই পেড কোশ্চেন্স, মানে পেড কোশ্চেন শব্দের অর্থ খুবই পপুলারভাবে পড়ে, এবং এগুলো কিন্তু এটা কিন্তু বিগত বছর NTPCরই প্রশ্ন আমি তোমাদের যেটা দিয়েছি। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। দেখো এটা একটা ফিগার বেস প্রশ্ন, বলছে প্রদত্ত চিত্রে যদি PB ইকুয়াল টু 20 সেমি এবং OA ইকুয়াল টু 15 সেমি হয়, তাহলে বৃত্ত ও P এর সবথেকে কম দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, বৃত্ত ও P এর সবথেকে কম দূরত্ব নির্ণয় করো। দেখো এই যে তুমি দেখতে পাচ্ছ PB, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ PB এটা ইকুয়াল টু কত বলেছে, 20 সেমি, যেটা দেওয়াই আছে। আচ্ছা OA এটা তুমি দেখতে পাচ্ছ 15 সেমি, এটাও দেওয়া আছে। তোমাদের বলেছে বৃত্ত এবং P, মানে বৃত্ত এবং P মানে এই যে C আর এই P, এই CPর ডিস্টেন্সটা বার করতে পারলি, দেখো CP ডিস্টেন্সটাই হচ্ছে সবথেকে শর্টেস্ট ডিস্টেন্স। P থেকে C এটা হচ্ছে সবথেকে শর্টেস্ট ডিস্টেন্স, এটাই বার করতে বলেছে যে P এই বৃত্ত থেকে কতটা দূরে আছে। ঠিক আছে, এটা ফিগার আঁকাই ছিল, এটা বিগত বছরেরই প্রশ্ন, তোমাদের আমি দিচ্ছি, প্র্যাকটিস করো। ঠিক আছে, দেখো কী করবো, বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি, তোমরা মনেও রাখবে এই যে এইটা হচ্ছে আমাদের স্পর্শক, এটা কি আমাদের স্পর্শক, তাই তো, এটা হচ্ছে আমাদের কি স্পর্শক। ওকে, এই যে স্পর্শক, এই স্পর্শক আর এই রেডিয়াস কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। এই যে স্পর্শক আর এই যে রেডিয়াস মানে কি ব্যাসার্ধ, কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, 90 ডিগ্রি। দেখো এখানে আঁকাও রয়েছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। ঠিক আছে, তার মানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই যে আমাদের OBP এটা কি, OBP কি, OBP হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। OBP এই যে এইটা, ঠিক আছে, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা কি, এটা একটা সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার হচ্ছে, এটা একটা কি, এটা সমকোণী ত্রিভুজ। ওকে, ইয়েস অর নো বলো। যার এইটা হচ্ছে 15, তার মানে এটাও আমাদের 15, কেন, কারণ এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটা যদি 15 হয় এটাও 15 হবে। ঠিক আছে, আর PB এর ভ্যালু দেওয়া আছে কত, 20। ঠিক আছে, PB এর ভ্যালু দেওয়া আছে কত, 20। আর এই 15টা কিন্তু বেসিক্যালি লম্ব, এই স্পর্শক কিন্তু বেসিক্যালি অতিভুজ। ঠিক আছে, জাস্ট এ মিনিট, সরি, এটা হচ্ছে ভূমি, অল্টারনেট করে ধরতে পারো, এটাও লম্ব হতে পারে। তো যাই হোক আমরা এটা ভূমি ধরছি, ভূমি, এইটা হচ্ছে বেসিক্যালি লম্ব, আর এইটা হচ্ছে আমাদের কি অতিভুজ। এই যে দাগটা, এই দাগটা পুরোটাই কি আমাদের অতিভুজ। ওপি হচ্ছে আমাদের কি অতিভুজ। তো আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার হয়। ঠিক আছে, তো লম্ব স্কোয়ার কত, 20 স্কোয়ার মানে কত, 400। ঠিক আছে, প্লাস ভূমি স্কোয়ার মানে কত, আমরা দেখতে পাচ্ছি 15 স্কোয়ার মানে 225, সেটা ইকুয়াল টু কী দাঁড়াবে আমাদের, অতিভুজের স্কোয়ার দাঁড়াবে। কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 625 ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার।
তাহলে অতিভুজ কী হবে, এর রুট হয়ে যাবে, তার মানে কত হয়ে যাবে 25, ঠিক আছে। এবং এটা মনে রাখবে, এই যে আমাদের 15, 25 আর 20, ঠিক আছে, 15, 20, 25 বেসিক্যালি 15, 20, 25 এটাও কিন্তু ট্রিপলেট হয়, ঠিক আছে। তাহলে আমরা 3-4টি ট্রিপলেট কিন্তু এখানে পাচ্ছি, আগেরটা একটা পেয়েছি, এটাতেও পেলাম, ঠিক আছে। তো যেমন 6, 8, 10 বললাম ট্রিপলেট হয়, 6, 8, 10 একটু আগে পেয়েছো তোমরা, ঠিক আছে। যেমন আমি তোমাদের কি বললাম এখানে 15, 20, 25 এরা কিন্তু ট্রিপলেট হয়। আগের দিন একটা ট্রিপলেট বলেছিলাম, মনে করে দেখো, কালকেই সেট 1 করার সময় ট্রিপলেট কিন্তু পরীক্ষা পড়বে ট্রিপলেট দিয়ে অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এটা হচ্ছে অতিভুজ কত হয়ে যাবে, অতিভুজ তোমাদের হয়ে যাবে 15, মানে আমরা বেসিক্যালি ওপি এর মান পেয়েছি, এই যে ওপি এইটার মান পেয়েছি 15, কিন্তু আমাদের সিপির মান বের করার দরকার, সিপি হচ্ছে সেই ডিস্টেন্স। তো দেখো এটাও তো আমাদের রেডিয়াস, এই যে এটাও তো আমাদের রেডিয়াস, ঠিক আছে। আর এটা কত হবে, রেডিয়াসটা কত, আমাদের রেডিয়াসটা হচ্ছে আমাদের 15, আমরা জানি এই যে রেডিয়াস এটা কত, এটা আমাদের 15, এই রেডিয়াসটা আমাদের 15। তাহলে ওপি থেকে আমরা এই ওসিকে বাদ দিলেই সিপির ভ্যালু পেয়ে যাবো, তাহলে কত হবে সেটা, এটা হবে 10। টোটালটা যদি 25 হয়, তার থেকে 15কে বাদ দিলে কত হবে, 10 হবে। তো কারেক্ট অ্যান্সার উইল বি হোয়াট, কারেক্ট অ্যান্সার উইল বি ডি, 10, ঠিক আছে। তো টোটাল দেখো আমাদের এই 15টা কোশ্চেন আজকে ছিল, ওকে। কিছু প্রশ্ন টাফ রেখেছি, কিছু প্রশ্ন আনকমন রেখেছি, কিছু প্রশ্ন যেমন আসছে তেমন তোমাদের মোটামুটি সেই লেভেলের রাখা হয়েছে, ওকে। আর মানে আসে প্রতি বছর সেরকম রাখা হয়েছে, ওকে। ইট ইজ নট অ্যান অ্যানালাইসিস, আমি বারবার বলবো। আর ডিসক্রিপশন বক্সে এবং তোমাদের প্রথম কমেন্টে দেখো অ্যাপের লিঙ্ক আছে, তোমরা সেই অ্যাপ ডাউনলোড করে তোমরা কিন্তু ম্যাথ যদি নাও, আমি আবার একবার দেখিয়ে দিই, বেটার আসবে তোমাদের ক্ষেত্রে, জাস্ট এ মিনিট। তোমরা যদি আগে ম্যাথ নিয়ে থাকো, ঠিক আছে, তাহলে তোমরা অ্যাপ্লাই করবে যে কুপন কোড, সেটা হচ্ছে 501 এই বিক্রম ব্যাচে ঢোকার জন্য। আর যদি তোমরা এই বিক্রম ব্যাচটাকে আগে নিয়ে থাকো, ম্যাথ নিতে চাও, তাহলে তোমরা অ্যাপ্লাই করবে 500 কুপন কোড এই ম্যাথে ঢোকার জন্য। দুটো ক্ষেত্রেই তোমরা 299 ছাড় পাবে, তবে একটা কিনে আর একটা করতে গেলে তখনই এই কুপনটা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেবল হবে। শুধু যদি তুমি ম্যাথ কিনতে যাও তোমাকে 599 পে করতে হবে, শুধু যদি তুমি বিক্রম ব্যাচ কিনতে যাও তোমাকে 499 পে করতে হবে। এটা কম্বো ব্যাচ হিসাবে এটাকে রাখা হয়েছে, এই যে 299 যে ছাড়টা, এটা কম্বো ব্যাচ হিসেবে রাখা হয়েছে, যেটা তোমাদের প্রমিস করা হয়েছিল, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।